আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাকচুয়ালি আমি বাসা থেকে ক্লাস নিচ্ছি, তো এই জন্য একটু দেরি হয়ে গেছে, কারণ আসলে সব কিছু ম্যানেজ করে আসতে আমার নিজের একটু টাইম হয়ে গেছে। ক্যাপ পরতে ভুলে গেছি, চুল ছোট। ওকে, যারা সালাম দিচ্ছ প্রত্যেকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে পিছনে এত বড় নামটা আমার এক স্টুডেন্ট আসলে লিখে দিছে, আর কাজ নাই। ওকে, এই দুটো ডাক। সবাই একটু চলে এসো। আর কোনো লাইট, একটা লাইট এখনো অন নাই, আমি লাইটটা একটু অন করে দিই। তোমরা সবাই একটু চলে আসো। ওখানে যাই বলবি নাহিদ ভাইকে। নাহিদ ওর নাম। নাহিদ। কাব্য ভাই পাঠাইছে, টাকা নাই, গাড়িটা দিয়ে দেন। ওকে, তো এবার তোমাদের কাছে চলে এসেছি। যারা সালাম দিচ্ছ প্রত্যেকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাতুহ। আমি অ্যাকচুয়ালি আমার বাসা থেকে লাইভে আসছি, তো এই জন্য একটু লেট হয়ে গেছে, নাহলে সাধারণত লেট হতো না। তো তোমরা সবাই কেমন আছো? আমার এই গ্রুপের প্রথম ক্লাস। ওকে, আমার এইদিকে সব ঠিকঠাক আছে কিনা, ল্যাপটপে চার্জ হচ্ছে কিনা, নাহলে আবার লাইভ বন্ধ হয়ে যাবে। ওকে, সব কিছু ওকে আছে। ওকে, সব কিছু তো ওকে আছে, তাই না? তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি বলতো, ত্রিকোণমিতি, তাই না? তো আমরা আজকে ত্রিকোণমিতি সম্পর্কে জানবো। তোমাদের উচ্চতর গণিতে যে ত্রিকোণমিতি আছে সেটা সম্পর্কে আমরা আজকে অনেক কিছু শিখব। তো তোমাদের ত্রিকোণমিতি টোটাল কয়টা চ্যাপ্টার আছে আমি যদি তোমাদেরকে বলি, তোমাদের ত্রিকোণমিতির টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে তিনটা। 8.1, 8.2 আর একটা হচ্ছে 8.3। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, এই জন্য আমরা হচ্ছে যেহেতু ত্রিকোণমিতি শিখবো, তাহলে সেটা যেভাবে হোক না কেন, 8.1 থেকে হোক বা 8.3 থেকে হোক, আমাদের দিন শেষে বুঝতে পারলেই চলবে, তাই না? তো আজকে আমরা বোঝার জন্যই হচ্ছে 8.2 থেকে শুরু করবো। হ্যাঁ, আজকে ক্লাসে আমরা হচ্ছে 8.2 করবো, দেন হচ্ছে আমরা 8.3, এরপর আমরা 8.1-এ যাবো। আমার কথা হচ্ছে, কেন ভাই আপনি 8.1-এ যাবেন? বিশ্বাস করো, 8.1টা তুমি গাইড দেখো করে ফেলতে পারবে। বাট 8.2 আর 8.3-র মধ্যে যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আমাদের একটু ডিটেলস আলোচনা করতে হবে। আর 8.1-এর মধ্যে একটু বেশি মুখস্থ বিদ্যা টাইপের জিনিসপাতি আছে। তো এই জন্য আমি চাই না যে প্রথমেই তোমাদের একটু বিরক্ত লাগুক, এই জন্য আমি 8.2 থেকে শুরু করবো, যেন এই চ্যাপ্টারে তোমাদের কাছে মজার মনে হয়। আর 8.2 আর 8.3 শিখলে তোমাদের কাছে 8.1 মনে হবে কি একটা অধ্যায়। হ্যাঁ, দুধ ভাত একটা অধ্যায়। তো এই জন্য আমি অ্যাকচুয়ালি 8.2 থেকে শুরু করব। সাউন্ড একটু কম ভাইয়া। সাউন্ড একটু কম ভাইয়া। কই সাউন্ড কম? হ্যাঁ,
তুমি ফোনের সাউন্ড একটু বাড়ায় দাও। আমি আগেই তোমাদেরকে বলছি যে আমি অ্যাকচুয়ালি আমার বাসা থেকে এসেছি, তো এই জন্য ছোটোখাটো দুই একটা যদি প্রবলেম থাকে তোমরা প্লিজ এটাকে একটু বড় করে দেখিও না। হ্যাঁ, আমরা আমাদের সফটওয়্যার থেকে সাধারণত আসলে লাইভে আসি, বাট সেটা কোনো কারণে আমার ম্যাকবুকে সাপোর্ট করতেছে না আমার ল্যাপটপে, তো এই জন্য আমি সেখান থেকে আসতে পারি নাই, আমি সরাসরি ক্যামেরা দিয়ে লাইভে চলে আসছি। ঠিক আছে, তো একটু সাউন্ড কম হলে তুমি তোমার ফোনের সাউন্ড একটু কষ্ট করে বাড়িয়ে নাও, মানে আমি অন্তর্পক্ষে আমার ভয়েসটা শুনতে পারতেছি। এই যে দেখো আমি শুনতে পারতেছি। তো একটু সাউন্ড কম হলে তুমি তোমার ফোনের সাউন্ড একটু কষ্ট করে বাড়িয়ে নাও, মানে আমি অন্তর্পক্ষে আমার voice টা শুনতে পারতেছি। আর যদি আমি সফটওয়্যার দিয়ে আসতাম, হ্যাঁ, তো ইচ্ছা মতো সাউন্ড বাড়ায় দিয়ে তোমার কান পুরো আমি নষ্ট করে ফেলতে পারতাম আজকে লাইভে। হ্যাঁ, তো যাই হোক সেটা এখন আমার হাতে নেই। তো ত্রিকোণমিতি প্রশ্নমালা হচ্ছে 8.2। তো আগে বলছি আমাদের এখানে হচ্ছে তিনটা আছে, 8.1, 8.2, 8.3। তো আমার মনে হয় যে অনেক শিক্ষার্থী হয়তো বা আমাদের লাইভে চলে এসেছে এবং আমার ক্লাসটা কন্টিনিউ করা উচিত, যেহেতু আমার প্রথম দিনে আমার আবার লেট হয়ে গেছে। প্রথম দিনে আমি লেট করে ফেলছি, তাই না? আহ, আহ, আমার আসলে লেট করার রেকর্ড নাই সাধারণত, তোমাদের সাইম ভাইও জানে। তো যাই হোক, চলো শুরু করে দিই ক্লাস 8.2। হ্যাঁ, তো 8.1 কেউ দেখতে যাবা না, তোমাদের বইয়ের অঙ্কগুলোই করাবো। তো 8.1 কেউ দেখবা না, 8.2 থেকে সবাই শুরু করবা, ঠিক আছে? তোমার বইয়ে 8.2 খুলবা, দেন তুমি দেখবা যে তুমি বস হয়ে গেছো। তো আমরা সাধারণত কি বলি যে একটা স্টুডেন্টকে, যে তুমি যখন কোনো একটা চ্যাপ্টারে অঙ্ক পড়বা, তো সেই চ্যাপ্টারে পূর্বে যে বেসিকগুলো আছে বা যে লেখাগুলো আছে সেগুলো পড়বা। তো আমি দেখছি ম্যাক্সিমাম শিক্ষার্থী সেই লেখাগুলো পড়তে কেন তারা পছন্দ করে না, যে ওই লেখাগুলো কেন পড়বো, কি আছে ওই লেখাগুলোর মধ্যে, বা ওটা আমি বুঝিও না, এরকম হয়ে থাকে। তো না বুঝার মতো আসলে কিছু নাই, আমি তোমাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ A to Z। তো সেই লেখা আমার ক্লাস করার পরে ওই যে চ্যাপ্টারের শুরুতে যে কিছু লেখা আছে ওগুলো পড়ার দরকার পড়বে না। হ্যাঁ, তুমি যদি ক্লাসটা খুব সুন্দর করে বুঝো এবং আহ, আমার বেশ কিছু কথা তোমরা যদি নোট করে নিতে পারো, ধরুন আমি তোমাকে বললাম না যে তুমি নোট করো, বা তুমি মনে করলে যে না এটা আমাকে নোট করতে হবে, তখন তুমি দেখবা যে হ্যাঁ ওই তুমি যখন রিভিশন দিচ্ছ তখন তোমার এই ছোট ছোট নোটগুলো তোমার অনেক কাজে দিচ্ছে। ঠিক আছে, ওকে। তো ফার্স্টে আমরা ছোট্ট একটা টপিকস দিয়ে আলোচনা শুরু করব, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা। সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা। সবাই সমকোণী ত্রিভুজ চিনো কিনা তোমরা ছোটবেলা থেকে? সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপর তোমার সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ সব শিখে এসেছো, তাই না? তো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তোমরা কিন্তু আমার সাথে একটু কথাবার্তা বলবা। হ্যাঁ, এমনিতে সবসময় অনেকে কথাবার্তা বলো, তো আজকে একটু কথাবার্তা বলতে হবে। আর কথাবার্তা তার মুখে বলতে পারবে না, অবশ্যই তোমায় কী করতে হবে, একটু হালকা করে একটু কমেন্ট করবা, অযথা কমেন্ট না করে একটু ভালো জিনিস কমেন্ট করবা। হ্যাঁ, তো আমি এখানে দুইটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, তাই না? দুইটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। তো আমি যদি তোমাকে বলি যে এটা হচ্ছে ABC একটা ত্রিভুজ, এটা হচ্ছে ABC একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ। তো এটা হলো আমার প্রথম চিত্র, প্রথম চিত্র। এখন আমি তোমাকে বললাম ভাইয়ারা বলো তো, এই যে আমার মনে হচ্ছে বোর্ড আবার হ্যাং খাইছে। আমি যে তোমাদের এখন বলি যে আচ্ছা বলো তো, যে এই যে প্রথম চিত্র যে অঙ্কন করছি, তো এখানে লম্বকে, ভূমিকে আর অতিভুজকে, লম্ব ভূমি অতিভুজকে প্রথম চিত্রে বলবা, লম্ব ভূমি অতিভুজকে। এটা আমার দ্বিতীয় চিত্র, দ্বিতীয় চিত্র। প্রথম চিত্রে লম্বভূমি অতিভুজকে প্রথম চিত্রে বলবা, লম্বকে বলো তো। এই আবারও বলছে সাউন্ড কম, সাউন্ড কম, প্লিজ ভাইরা চিল্লায় না। আবারও বলতেছি যে আমার বাসা থেকে আসার কারণে আমার নেটে আমার যে কোনো কিছু একটু ঘাটতি থাকতে পারে। বলো তো যে এখানে লম্বকে আর ভূমিকে, যারা চিল্লাচ্ছ তাদের জন্য আমি দেখি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি কিনা। এটা না, সাউন্ড। ওকে, এখন তোমরা একটু বলতে পারো যে আসলে এখন সাউন্ডটা কি বেশি আছে নাকি কম আছে। আহ,
এখন তোমাদের কাছে কি মনে হচ্ছে আসলে সাউন্ডটা বেশি নাকি কম? আমি জানি না যে বেশি নাকি কম, বা চেষ্টা করছি আর কি। তো অনেক তোমরা একটু বলতে পারো যে আসলে এখন সাউন্ডটা কি বেশি আছে নাকি কম আছে? আমার কাছে মনে হচ্ছে এখন বেশি হয়েছে। এবি হচ্ছে লম্ব, এসি হচ্ছে অতিভুজ, এসি অতিভুজ, আর বিসি হচ্ছে ভূমি। ওকে, গুড। তো তোমরা অনেকে, হ্যাঁ ঠিক আছে, এবি লম্ব, বিসি ভূমি, আর এসি হচ্ছে অতিভুজ, এটা আমরা নর্মালি খালি চোখে দেখে বলতেছি। হ্যাঁ, তা আমি যদি তোমাকে বলি দ্বিতীয় চিত্রে লম্বকে, ভূমিকে, অতিভুজকে, তুমি সেমভাবে বলে দেবে এবি লম্ব, বিসি ভূমি, আর এসি হচ্ছে অতিভুজ। কিন্তু তোমরা যারা এই অ্যান্সারটা দিছো প্রত্যেকে তোমরা সঠিক উত্তর দাওনি, প্রত্যেকে তোমরা ভুল উত্তর দিয়েছ। তোমরা যারা এই উত্তরটা দিয়েছো প্রত্যেকে তোমরা ভুল উত্তর দিয়েছো। এখন ভাইয়া তাহলে সঠিক উত্তরটা কি? ছোটবেলা থেকে তো এটাই শিখে আসলাম যে এটাই সঠিক উত্তর, তাহলে আপনি কেমনে বলেন এটা ভুল উত্তর? মনে রাখবা যে আমি যখন তোমাকে লম্ব, ভূমি বা অতিভুজ, অতিভুজ এটা অবশ্যই ঠিক আছে, যেটা সবচেয়ে বড় বাহু, মানে 90 ডিগ্রি কোণে বিপরীত বাহুটা অবশ্যই অতিভুজ। হ্যাঁ, মনে রাখবা যে যারা অতিভুজ বলছো যে এসি হচ্ছে অতিভুজ, এটা একদম সত্যি কথা, যেটা অতিভুজ, এটা নিয়ে কোনো মানে কোনো কথা নেই, যে 90 ডিগ্রি কোণে বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। সমস্যা হচ্ছে লম্ব আর ভূমিকে নিয়ে, লম্ব আর ভূমিকে নিয়ে হচ্ছে প্রবলেমটা। কি প্রবলেম? আমি যদি তোমাকে থেটাটা উল্লেখ করে না দেই, মানে কোন কোণের সাপেক্ষে, কোন কোণের সাপেক্ষে তুমি লম্ব ভূমি বের করবা, সেটা যদি আমি তোমাকে স্পষ্ট করে বলে না দিই, তুমি কখনো কোনো দিন লম্ব ভূমি উচ্চারণ করতে পারবা না। আমি যদি তোমাকে বলি যে এই কোণের সাপেক্ষে, সি কোণের সাপেক্ষে, সি কোণের সাপেক্ষে তুমি লম্ব আর ভূমি নির্ণয় করো, হ্যাঁ অতিভুজ এটা ফিক্সড, তো এই থেটা কোণটা এখানে আছে, তো যখন আমি তোমাকে থেটা কোণটা উল্লেখ করে দিব তখন তুমি লম্ব আর ভূমিটা বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা দেখো, মনে রাখবা অলওয়েজ থেটা কোণের বিপরীত বাহু, লাইনটা ভালো মতো করে মনে রাখবা, থেটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমার লম্ব, ঠিক আছে? তাই লম্বকে, থেটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এবং যে বাহুটা পড়ে থাকে তলানিতে, যে বাহুটা তলানিতে পড়ে থাকে তার নাম হচ্ছে কি বলতো, ভূমি। তাহলে ভূমির জন্য আমরা কোনো সংজ্ঞা পাইলাম না, যে ভূমি মানে যে পড়ে থাকে, অবশিষ্ট জিনিস আর কি। থেটা কোণের বিপরীত বাহু লম্ব, 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু অতিভুজ, আর যে বাহুটা পড়ে থাকে সেটাই হচ্ছে কি বলতো, ভূমি। জিনিসটা ক্লিয়ারলি বোঝা গেছে? তার মানে তুমি অতিভুজটা বলতে পারবে কিন্তু লম্ব আর ভূমি কখনো বলতে পারবে না। এবার এবার ভাইয়া, তোমাকে যদি বলি দ্বিতীয় চিত্র থেকে তুমি বলো তো ভাইয়া লম্ব, ভূমি, অতিভুজকে, তখন তুমি বলো ভাই আমি শুধুমাত্র এইটাই বলতে পারবো যে অতিভুজ হচ্ছে আপনার এটা, অতিভুজ হচ্ছে আপনার এসি, অতিভুজ হচ্ছে এসি, এটা আমি শুধু বলতে পারবো। আর এবার যদি আমি তোমাকে কোণটা এখানে দিয়ে দিই, কোণটা যদি আমি তোমাকে এ কোণ দিয়ে দিই, তখন মনে রাখবা এ কোণের বিপরীত বাহুটা, এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমার লম্ব, এ কোণের বিপরীত বাহু আমার কি, লম্ব। তাহলে যে বাহুটা পড়ে থাকবে সে হচ্ছে কি বলতো, ভূমি। হ্যাঁ, সে হচ্ছে কি, ভূমি। তার মানে লম্ব যে সবসময় খাড়াভাবে দাঁড়ায় থাকবে ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? যে লম্ব খাড়াভাবে দাঁড়ায় আছে এটাই লম্ব না। থেটা কোণের বিপরীত বাহু, খাতা নোট করে রাখো, থেটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এবং যাহা পড়ে থাকিবে তাহাই হচ্ছে ভূমি। বুঝা গেছে? একজন খালি বলছিল এস আর মুন্না কোন বা থেটা লাগবে, একজন বলছে কোন দেন নাই, ভেরি গুড। কোন বা থিটা ছাড়া লম্বভূমি একই ধরা যায়, ভেরি গুড। যাই হোক, অনেকে একটা কমেন্ট করছিল, আমি তোমাদের এগুলো হয়তো বা খেয়াল করি নাই। ওকে, তোমরা কি আমাকে একটা ইনফরমেশন জানাতে পারবে যে প্রথমে আমি যখন কথা বলতেছিলাম তার থেকে এখনকার ভয়েসটা কি লাউড নাকি লাউড না? যদি লাউড হয় তাহলে আমি বুঝে নিব যে হ্যাঁ আমি এই সেটিংসটা শিখে গেছি, ঠিক আছে? ওকে, ক্লিয়ার ভাইয়া। লাউড। ওকে, ওকে, ওকে। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে আসি। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তোমাকে যদি স্যাররা কখনো প্র্যাকটিক্যাল পরীক্ষা জিজ্ঞেস করে বলো তো ত্রিকোণমিতিকের অনুপাত কয়টা, তোমরা কি উত্তর দিবে? অবশ্যই ত্রিকোণমিতিকের অনুপাত হচ্ছে আমাদের 6টা, ঠিক আছে? ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। এবং সেই ত্রিকোণমিতিকের 6টা অনুপাত কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ থেকে বের করে ফেলতে পারি। যেমন তোমার
কি যেন ছন্দ আছে না, লবণে ভূত আছে না, কি আমি তো আসলে এগুলো মানে শিখি নাই ওইভাবে, আমার দরকারও পড়ে না ওইভাবে শেখার। কারণ আমরা যদি এটা শিখি তাহলে আমরা ম্যাথমেটিক্যালের মধ্যে ওই সব টেরা লম্বা ভূত না কি আছে ওইসব আসলে শেখার কোনো প্রয়োজনই নেই। ওগুলো শিখলে মাথার মধ্যে আরও এক্সট্রা প্রেশার দেওয়া এখন থেকে, সো ওগুলো দরকার নেই। তো এইভাবে ম্যাথমেটিক্যালি টার্মগুলো শিখবা তাহলে এনাফ, ঠিক আছে? ওইভাবে শেখার কোনো দরকার নেই। ওকে, তাহলে এখন বলছে কি সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। সো আমরা যদি বলি যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ এবং এটাকে আমি হচ্ছে থিটা কোণ দিলাম, এটাকে আমি হচ্ছে কি থিটা কোণ দিলাম। তাহলে এখন যদি বলি আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, তুমি বলো কয়টা? 6টা। সেই 6টা অনুপাত আমরা প্রত্যেকে কিন্তু জানি, সেই 6টা অনুপাত আমরা প্রত্যেকে জানি যে সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি বলো তো? লম্ব বাই অতিভুজ। আমরা এইভাবে মুখস্থ রাখবো, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, এ বি বাই এসি গুলো আমার মুখস্থ রাখো না। হ্যাঁ, লম্ব বাই অতিভুজ। তারপর হচ্ছে তোমার কস থিটা মানে কি বলতো? ভূমি বাই অতিভুজ, ভূমি কত? বিসি। টেন থিটা মানে কি বলতো? লম্ব বাই ভূমি, লম্ব কত আমার? এ বি বাই বিসি। এবং আমরা জানি যে এদিকে যদি আমরা উল্টায় দিই, এদিকে যদি আমরা উল্টায় দিই তাহলে আমরা কী পাবো বলো তো? সাইন থেটাকে যদি উল্টায় দাও তুমি পাবা কোসেক থেটা। মনে রাখবা, সাইন থেটার উল্টাকে কোসেক থেটা। তাহলে এই জিনিসটা উল্টে যাবে, এসি বাই এবি, এসি বাই এবি। একই রকমভাবে কস থেটা উল্টে গেলে কি হবে? সেক থেটা। তাহলে কি হবে? এসি বাই বিসি। টেন থেটা উল্টে গেলে কি হবে? কট থেটা। কি হবে? বিসি বাই এবি। ঠিক আছে, বিসি বাই এবি। তো আবারও তোমাদেরকে বলবো, দয়া করে এই জিনিসগুলোকে মুখস্থ রাখবা, মানে এভাবে এবি বাই এসি বাই মুখস্থ করো না। এভাবে মনে রাখবা, সাইন থেটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থেটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, টেন থেটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এর বাইরে আর কিছু মুখস্থ রাখবা না। এরপর আমরা আশা করি এটা প্রত্যেকে জানি যে কে কার বিপরীত। যেমন সাইন থেটা হচ্ছে কোসেক থেটা কি বিপরীত, কস থেটা হচ্ছে সেক থেটার বিপরীত, টেন থেটা হচ্ছে কি কট থেটার বিপরীত। এগুলো আমরা প্রত্যেকে জানি, তাই না? কে কার বিপরীত আমরা প্রত্যেকে জানি। ওকে, হ্যাঁ, সাগরের লবণ অনেক, এইসব দিয়ে মুখস্থ রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, তা আমার ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কয়টা? 6টা। ওকে, আর যদি আমি কখনো তোমাকে থেটা কোণটা এখানে দিয়ে দিতাম, তখন লম্ব হইতো এটা, ভূমি হইতো এটা, অতিভুজিত এটা। এরপরে চলে আসি আমরা বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন। অর্থাৎ আমরা যখন বেশ কিছু অঙ্ক করব তখন আমরা দেখব যে হ্যাঁ, এই চতুর্ভাগে সবাই পজিটিভ, ওই চতুর্ভাগে দুটা পজিটিভ, তারপর দুইটা, তারপর দুইটা ভাবে চলতে থাকতেছে। সো আমরা এই জিনিসটা একটু মনে রাখবো যে কে কোন চতুর্ভাগে পজিটিভ, কে কোন চতুর্ভাগে পজিটিভ। ঠিক আছে, তো এই চতুর্ভাগে আমাদের হচ্ছে সবাই পজিটিভ, অল, মানে যে 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সবাই হচ্ছে প্রথম চতুর্ভাগে পজিটিভ। তাহলে এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয়, চতুর্থ। আমি লিখে দিচ্ছি, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমার কি? চতুর্থ চতুর্ভাগ। এই 4টা চতুর্ভাগে কে কে পজিটিভ, কে কে নেগেটিভ, এটা তোমাকে জানতে হবে। যেমন প্রথম চতুর্ভাগে 6টা ত্রিকোণমিতিক অনুপাতে হচ্ছে পজিটিভ। তারপরে চতুর্ভাগে যদি আমরা চলে যাই তাহলে এখানে হচ্ছে তোমার সাইন থেটা এবং হচ্ছে কোসেক থেটা, সাইন থেটা কোসেক থেটা, এই দুটা হচ্ছে পজিটিভ, এই দুটা হচ্ছে কি? পজিটিভ। তাহলে বাকিরা কি? বাকি যে 4টা অনুপাত আছে, যেমন তোমার কস থেটা, সেক থেটা, টেন থেটা, কট থেটা, এরা সবাই হচ্ছে এখানে নেগেটিভ। ঠিক আছে, তো এটা লিখতেছি না নেগেটিভগুলো, জাস্ট পজিটিভগুলো মনে রাখবেন, নেগেটিভগুলো কেবল মনে রাখো না। তৃতীয় চতুর্ভাগে হচ্ছে আমাদের টেন থেটা আর হচ্ছে কট থেটা, এই দুটা হচ্ছে পজিটিভ, এই দুটা কি বলতো? পজিটিভ। আর বাকি সবই কি বলতো? নেগেটিভ। ওগুলো আর মুখস্থ রাখার দরকার নেই, খালি মনে রাখবে হ্যাঁ এই দুটো পজিটিভ, বাকি কেউ ঢুকলে নেগেটিভ, একটু মনে রাখবো। চতুর্থ চতুর্ভাগ, এখানে হচ্ছে আমাদের কস থেটা আর সেক থেটা, এই দুটা হচ্ছে কি আমাদের বলতো? পজিটিভ। এই দুটা কি আমাদের? পজিটিভ। এই বোঝা গেছে? এই জিনিসগুলো কিন্তু ভাইয়া বিশ্বাস করো, তুমি যখন একদম এইচএসসি পর্যন্ত যাবা তখন পর্যন্ত তোমার কিন্তু এটা কাজে লাগবে। এইচএসসি পর্যন্ত মনে রাখিও, হ্যাঁ, এইচএসসি পর্যন্ত কাজে লাগবে। সো এখানে তুমি যে একটা ছন্দ মনে রাখতে চাও তাহলে মনে রাখতে পারো যে অল স্টুডেন্ট টেক কেয়ার বা টেক কেমিস্ট্রি, অল স্টুডেন্ট টেক কেয়ার বা টেক কেমিস্ট্রি,
অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। তো এই চারটা আমরা অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে একটু মনে রাখবো, এটা আমাদের অনেক বেশি কাজে দিবে, ঠিক আছে। বাচ্চা কাচ্চারা ক্লিয়ার হয়েছ? ওকে, এরপরে আমরা পরের স্লাইডে চলে যাই। এবার পরেরটাতে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের রেঞ্জ। আমাদের বেশ কিছু ত্রিকোণমিতিক অনুপাত আছে যাদের রেঞ্জগুলো আমাদের একটু জানা দরকার, ঠিক আছে। যে সাইন থেটার রেঞ্জ কতটুকু, কস থেটার রেঞ্জ কতটুকু, কোসেক থেটার রেঞ্জ কতটুকু, এই রেঞ্জগুলো একটু জানা দরকার, ঠিক আছে। তো তোমরা এখানে এই রেঞ্জগুলো হচ্ছে আপাতত আপাতত হচ্ছে এই রেঞ্জগুলো আমরা একটু মনে রাখবো যে এই রেঞ্জটা হচ্ছে আমাদের 9-10-এর টপিকস না, এটা হচ্ছে আমাদের এইচএসসি টপিকস। হ্যাঁ, তবে মাঝে মধ্যে ত্রিকোণমিতি থেকে স্যাররা কেন যেন এই জিনিসটা দিতে পছন্দ করে, যে কোনো একটা কিছু রেঞ্জ তোমাকে দিয়ে দিল, বা যখন তুমি সেরা কলেজে যাবে পরীক্ষা দিতে, তখন তুমি দেখবা যে স্যাররা কেন যেন ওই কোনো একটা ত্রিকোণমিতি অনুপাতে বসে এটা রেঞ্জ কত হবে। হ্যাঁ, তখন তুমি কি করবা? তো এগুলো তো আগে থেকে একটু শিখে রাখা দরকার। তো এটা আসলে তোমাকে আমি যদি মানে ডিটেলসলি পড়াইতে যাই তাহলে এটা প্রায় 30 মিনিটের উপরে চলে যাবে, তোমার সিলেবাসের বাইরে একটা টপিকস। সো আমি চাই না যে 30 মিনিট তোমার সময় নষ্ট করতে। আমি তোমাকে এখানে চারটা দিয়ে রেখেছি এবং এটা স্পষ্ট করে বলে দিয়েছি যে এটা হচ্ছে এইচএসসি টপিকস, বা তুমি যদি একটু অ্যাডভান্স পড়াশোনা করতে চাও তাহলে তুমি এই চারটা একটু দেখে নিও নিজ দায়িত্বে, এই চারটা একটু দেখে নিও নিজ দায়িত্বে, ঠিক আছে। যে আমাদের এখানে একটু আমি জাস্ট তোমাকে একটু হিন্টস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে যদি এন এর পাওয়ারটা মানে সাইন টু দি পাওয়ার এন এক্স, এন মাঝে মধ্যে জোরও হতে পারে বিজোরও হতে পারে, 1-2 ঋণাত্মকে যাবে না, 1-2-3-4-5, এবার যদি কোনো জোর বা বিজোর হয়ে থাকে তাহলে তার ডোমেন সবসময় ফিক্সড, রিয়েল আর মানে হচ্ছে রিয়েল নাম্বার। আর এন মানে এই পাওয়ার এন যদি বিজোর হয় 1-3-5-7 যদি হয়ে থাকে তাহলে তার রেঞ্জ হচ্ছে -1 থেকে +1, আর যদি পাওয়ারটা জোর হয়ে থাকে তাহলে তার রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। তো এখন পরীক্ষাতে তোমাকে এভাবে দিতে পারে যে বলো তো ভাইয়ারা সাইন স্কোয়ার এক্স এরকম হচ্ছে কেন, কোনো একটা কিছু ওপেন হয়ে গেছে বুঝছি। তোমাকে তারা মাঝে মধ্যে বলতে পারে যে বলো তো যে এই এন এর মানে সাইন স্কোয়ার এক্স এটার রেঞ্জ কি হবে, সাইন স্কোয়ার এন এর মান কি জোর, তখন তুমি ডিরেক্টলি বলবা 0 থেকে 1। তোমাকে তারা দুষ্টমি করে এটাও বলতে পারে সাইন টু দি পাওয়ার 4x, সাইন টু দি পাওয়ার 4 দেখে বলবেন ভরে দৌড় দিছে, তার রেঞ্জ কত, বা তুমি যারা এন এর মান জোর 2, 4, 6, 8, 10, 12, 14 যাই হোক না কেন তার রেঞ্জ আজীবন কত হবে 0 থেকে 1, ঠিক আছে। তো একই রকমভাবে তুমি বাকিগুলো একটু মুখস্থ রাখবা, মানে তোমাকে মুখস্থ করতে হবে ব্যাপারটা এরকম না। তুমি যদি চাও যে তোমার কাছে এনাফ সময় আছে, তুমি একটু আগ্রহী, তখন তুমি হচ্ছে এই চারটা একটু দেখে নিও। হ্যাঁ, এই চারটা একটু কঠিন আছে, বাট আমি যদি তোমাকে ডিটেলসটি বুঝাতাম তোমার কাছে জিনিসটা সহজ মনে হতো, বাট আমি তোমাকে ডিটেলসটা পড়াচ্ছি না, কারণ যেহেতু এটা আসলে এইচএসির একটা টপিক্স, পুরাটাই এইচএসি টপিক্স। সো এইটা হচ্ছে তোমরা তোমাদের দিক থেকে একটু দেখে নিও পারলে, ঠিক আছে। বাট একাডেমিকে যদি আসে তোমাদের এসএসসি পরীক্ষাতে যদি আসে তাহলে তার ডোমেন রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকবে আশা করি, মানে তোমার সাইন আর কজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বা যখন তুমি সেরা কলেজে চলে যাবা তখন সাদের ফেভারিট টপিকস হচ্ছে সেক আর হচ্ছে কোসেক, সেক আর কোসেক এই দুইটা, ঠিক আছে। তো তোমরা একটু দেখে নিও, এটা আগে বলেছি এইচএসসি টপিকস, এনাফ সময় থাকলে দেখিও, আর যদি মনে করো না আমার কাছে কঠিন লাগতেছে না দেখলেও পাপ হবে না। ওকে, এবার আমরা আমাদের 8.2-তে আমাদের যে অঙ্কগুলো আছে ভাইয়া একটু সরেন, স্ক্রিনশট নেই না, স্ক্রিনশট নিয়ে কী হবে ওটা তুমি জীবনেই দেখবা না, পিডিএফটা পেয়ে যাবা, পিডিএফটা দেখে নিও, ঠিক আছে। ওটা এখন তা তুমি দেখতেছো না, পিডিএফটা ইনশাল্লাহ খুব দ্রুত পেয়ে যাবে। এবার আসি ত্রিকোণমিতিক অনুপাতসমূহের নির্ণয়ের ক্ষেত্রে চতুর্ভাগের কোণ সম্পর্কে ধারণা। তো তুমি যেহেতু বলেছোই আমি তোমার আসলে মনের আশা পূর্ণ করলাম, না আমি সরে গেলাম, তুমি এখন স্ক্রিনশট নাও। আশা করি স্ক্রিনশট নিয়ে নিছো। ওকে, তো ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয়ের ক্ষেত্রে চতুর্ভাগে কোণ সম্পর্কে ধারণা। তো এখানে আসলে তেমন কোনো ধারণা নেওয়া লাগবে না, এখানে আমাদের যতটুকু ধারণা নেওয়া দরকার আমরা থেকে ততটুকুই ধারণা নিব। তো আমি তোমাকে একটু আগে বলেছিলাম যে এখানে কয়টা চতুর্ভাগ আছে বলো তো, এখানে হচ্ছে আমাদের 4টা চতুর্ভাগ আছে। কয়টা চতুর্ভাগ আছে? 4টা চতুর্ভাগ আছে, তাই না?
4টা চতুর্ভাগ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো এখানে আমরা আশা করি এতটুকু জিনিস সবাই জানি যে এই যে এটা একটা রেখা যদি তুমি চিন্তা বা অক্ষ চিন্তা করো, এটা একটা অক্ষ, দুইটা অক্ষ, এই দুটো অক্ষ কিন্তু পরস্পর লম্বভাবে ছেদ করছে। পরস্পর কীভাবে ছেদ করছে? লম্বভাবে। কারণ আমরা তো এতটুকু জিনিস জানি না যে একটা আরেকটার উপর যদি লম্ব হয় তাহলে কোনটা হচ্ছে 90 ডিগ্রি, জানা কথা। একটা আরেকটার উপর লম্ব হলে কোনটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। সো যেহেতু এখানে দুইটা অক্ষরেখা আছে, দুইটা অক্ষরেখা, একটা হচ্ছে এক্স অক্ষরেখা, একটা কি বলতো ওয়াই অক্ষরেখা, এই দুটা অক্ষরেখা হচ্ছে পরস্পর ছেদে লম্বভাবে ছেদ করে, লম্বভাবে ছেদ করে। তাহলে অবশ্যই কোনটা কি 90 ডিগ্রি না? তাহলে আমি যদি তোমাকে বলি যে প্রত্যেকটা ঘর কত ডিগ্রি করে, প্রত্যেকটা ঘর, এই ঘরটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই ঘরটা কত ডিগ্রি? ভাই 90 ডিগ্রি। এই ঘরটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই ঘরটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? ওকে, তো এই ঘরের একটা রেঞ্জ আছে। রেঞ্জ মানে জিনিসটা কি? রেঞ্জ মানে জিনিসটা সীমানা। সীমানা, যেমন তোমরা প্রত্যেকে কি বাসার মধ্যে থাকো না? তোমাদের প্রত্যেকের বাসাকে একটা জমির উপরে না, সেই জমির একটা সীমানা আছে না? সেই সীমানাটাতে তোমরা কি করো? হয় প্রাচীর দিয়ে দাও বা তোমার বাঁশ দিয়ে ঘিরে দাও, যে কোনোভাবে সীমানাটা কি ঘিরে রাখো না? তো সেই সীমানা কি একটা শুরু আছে, আবার একটা কি আছে? শেষ আছে। তো একই রকমভাবে আমাদের রেঞ্জ মানে বোঝায় কোনো একটা তোমার ত্রিকোণমিতিক ফাংশন বা কোনো একটা ঘরের শুরু এবং শেষ পয়েন্টটা, শুরুর পয়েন্ট এবং কি শেষ পয়েন্টটা, তাই না? ওকে, যেমন আমি তোমাকে নর্মালি যদি বলি, সাপোজ ধরে নাও যে এটা তোমার একটা জমি, এটা তোমার একটা জমি, এটা তোমার একটা কি জমি, এটা তোমার জমি। এখন এই জমিটার উপর তুমি বাসা উঠাবা, জমিটার উপর কি করবা? বাসা উঠাবা। তা তুমি যখন জমিটার উপর বাসা উঠাও, তুমি কি একদম কি এই জমি বরাবর কি একদম ঘেঁষে বাসা উঠাও, নাকি অবশ্যই একটু সাইড, একটু ফাঁকা দিয়ে উঠাও? একটু ফাঁকা দাও না বাসাটা উঠানোর সময়? একটু ডানে বামে ফাঁকা রাখাটা একটু আসলে মানে সামাজিকতা প্রকাশ করে। বাট যারা তুমি দেখবে একদম মানে একদম জমির সাথে দিয়ে রাখছে বাসা এবং টিনের পানি মানুষের ইয়াতে পড়ে, তো ওইটা হিসাব বাদ। বাট ম্যাক্সিমাম সবাই যেটা করে সেটা কি একটু ছেড়ে রাখে। বা তোমার কথা, তোমার জমি এই পর্যন্ত, বা তুমি কিন্তু একটু ছেড়ে রেখে কিন্তু তোমার বাসাটা তৈরি করতেছো, তাই না? মানে তুমি এটাতে যাচ্ছ না। হ্যাঁ, একই রকমভাবে যখন আমরা এই ঘরগুলো যখন আমরা রেঞ্জ তৈরি করব না, তখন আমরা হচ্ছে এই এক্স অক্ষ আর এই ওয়াই অক্ষটা নিব না, আমরা এক্স অক্ষ থেকে একটু উপরে নিব, ওয়াই অক্ষ থেকে একটু নিচে নিব তার মানটা। হ্যাঁ, তো এটার রেঞ্জ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো শুরু হয় কোথায় থেকে? এটা হলো 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি লেখা যায় π/2। এটা হলো 180 ডিগ্রি, তাকে লেখা যায় হলো পাই। 180 ডিগ্রি কি লেখা যায়? পাই লেখা যায়। এটা 270 ডিগ্রি, তাকে লেখা যায় 3π/2। 270 ডিগ্রি কি লেখা যায়? 3π/2। আবার ঘুরে ফিরে যখন তুমি এখানে আসবা তখন এটা হয়ে যাবে কি? টুয়াইস পাই। হ্যাঁ, মানে যেখান থেকে শুরু করবে সেখানে আবার আসলে টুয়াইস পাই। ঠিক আছে? ওকে, তো আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো যে আসলে আমরা কখনো এটার সাথে উঠাই না, একটু ফাঁকা দিয়ে উঠাই। তো একই রকমভাবে আমরা যখন এই ঘরগুলো নিব তখন আমরা এটার উপরে যাব না, এটা থেকে একটু উপরে, এটা থেকে একটু নিচে নিব। তো এই জন্য এটার রেঞ্জটা এইভাবে ধরা হয় যে 0 ডিগ্রি থেকে π/2। এটা মানে হচ্ছে, দেখো ইকুয়াল চিহ্ন কিন্তু দিই নাই, ইকুয়াল চিহ্ন আমি দিই নাই। তো ইকুয়াল চিহ্ন না দেওয়া মানে মনে রাখবা যে 0 ডিগ্রি নেওয়া যাবে না, 0 ডিগ্রি থেকে একটু বেশি, এবং 90 ডিগ্রি নেওয়া যাবে না, 90 ডিগ্রি থেকে কম নিতে হবে। তারপর আমার সীমানা আছে এটা, বাট আমি ওই সীমানা থেকে শুরু করতে হবে না, একটু উপর নিচে শুরু করতে হবে। সো প্রথম চতুর্ভাগের রেঞ্জ হচ্ছে 0 ডিগ্রি থেকে π/2। আর এই π/2 মানে কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। তো আমি পাশে তোমাকে একটু নোট করে দিচ্ছি, অনেক সময় হয়তো তোমরা এটা একটু বিভ্রান্তিতে পড়তে পারো যে π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, 3π/2 মানে হচ্ছে আমাদের 270 ডিগ্রি, আর 2π মানে হচ্ছে কত ডিগ্রি বলো তো? 360 ডিগ্রি। এই বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে? ওকে, প্রথম চতুর্ভাগের রেঞ্জ হচ্ছে এটা, এগুলো মুখস্থ রাখতে হবে, প্রত্যেককে এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? প্রথম চতুর্ভাগের রেঞ্জ হচ্ছে এটা। এবার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের রেঞ্জ। দ্বিতীয় চতুর্ভাগের রেঞ্জটা আমাদের শুরু হয়েছে কথা থেকে বলো তো? π/2 থেকে পাই। ধরুন এটা তোমার জমি, এটা তোমার পাশের বন্ধুর জমি, ঠিক আছে? তো বন্ধুর জমির রেঞ্জ কি? তোমার পরের থেকে শুরু হবে, তাই তোমার পরের থেকে তোমার শেষ কথা π/2, তাহলে তার শুরু হবে কথা থেকে? π/2 থেকে। তাহলে π/2 থেকে পাই পর্যন্ত, ঠিক আছে? এবার এটা কি আরেকজন তোমার বন্ধু বা বান্ধবীর বাসা, তার রেঞ্জটা শুরু হবে কথা থেকে? তোমার যেখান থেকে শুরু, আরেকজনের সেখানে অন্য একটা জায়গা থেকে গিয়ে শেষ হবে। তাহলে তৃতীয় চতুর্ভাগের রেঞ্জ হচ্ছে কি বলো তো? পাই থেকে হচ্ছে 3π/2। একই রকমভাবে 4 নম্বরে গিয়ে কি বলবা? 3π/2 থেকে হচ্ছে কত বলো তো? 3π/2 থেকে হচ্ছে টুয়াইস পাই। 3π/2 থেকে কি? টুয়াইস পাই। হ্যাঁ, তো এই জিনিসগুলো ভোলা যাবে না, ভোলা যাবে না। তুমি খালি মনে রাখবা 0, π/2, পাই, 3π/2, আবার টুয়াইস পাই। তারপর তোমাকে তারা যে চতুর্ভাগ বলো তখন তুমি সেই চতুর্ভাগের রেঞ্জটা নিজের থেকে লিখে দিতে পারবা।
দেখো জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। এটা ভাইয়া মুখস্থ রাখতে হবে, সহজ কথা, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা মনে না রাখলে কিন্তু ঝামেলা পড়ে যাবে পরে তখন, কারণ আমাদের আসলে দ্রুত অঙ্ক সলভ করতে হবে। দিন শেষে যারা ক্যালকুলেশনে সুপার ফাস্ট তারা কিন্তু সব জায়গাতে ভালো করে থাকে, তাই না? সো আমাদেরকে কিন্তু ক্যালকুলেশনে সুপার ফাস্ট হতে হবে, ঠিক আছে? একটা অঙ্ক টিচার করে দেওয়ার থেকে, হ্যাঁ, সেই অঙ্কটা তুমি যদি নিজে 2 বার বা 3 বার করো, তাহলে তুমি দেখবা যে তুমি সেই অঙ্কে বেশি পারদর্শী হয়ে যাচ্ছ, ঠিক আছে? সো অবশ্যই চেষ্টা করবা। ওকে, আমরা চলে আসি আমাদের পরবর্তী স্লাইডে। শর্ত প্রয়োগে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। মনে রাখবা যে তুমি যখন তোমার 3.2 যখন মানে সরি 8.2 যখন শুরু করবা, এই অঙ্কগুলো তুমি দেখতে পাবা। এবং মনে রাখবা যে এই টাইপটা এতটাই ইম্পর্টেন্ট যে তুমি যখন এমসিকিউ দেখবা, এমসিকিউ তুমি দেখবে এই টাইপ থেকে আসে। আরেকটা মজার গল্প শুনবা? হ্যাঁ, যে এই টাইপটা যে তোমরা করতেছো না ক্লাস 9-10-এ, বা তোমরা এখন ক্লাস 10-এ আসছো, তো বিশ্বাস করো আর না করো, এইটা এই টাইপটা এই টাইপটা তোমরা এইচএসিতে পাবা। এটা তোমাদের এসএসসিতে আছে, হ্যাঁ, এসএসসি এমসিকিউতে পাবা, এসএসসি এমসিকিউ মাস্ট পাবা। কোনো না কোনো বোর্ড পরীক্ষাতে এখান থেকে এমসিকিউ আসবে 100%, তোমাকে আমি লিখে দিতে পারবো। এই টাইপ এখন যেটা টাইপ করাবো, টাইপটা এখন বোঝার দরকার নেই, আগে বুঝো, আগে জিনিসটা বুঝে টাইপটা মর্ম বুঝো। এসএসসিতে এমসিকিউ এটা পাবাই তোমরা, বোর্ড পরীক্ষাতেও পাবা বা তোমাদের কলেজ পরীক্ষাতেও পাবা। এরপর তুমি যখন এইচএসসিতে যাবা, এইচএসসি তোমার যে বোর্ড পরীক্ষা হবে, যে কলেজের পরীক্ষাতে হবে, সেখানেও তুমি এটা এমসিকিউতে পাবা। অর্থাৎ এখন যে টাইপটা শিখবা, এটা এসএসসির পরে এইচএসসিতে গিয়েও এমসিকিউতে পাবা। এবং মজার ব্যাপার হচ্ছে, তুমি যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তখনও তুমি এই টাইপটা থেকে প্রশ্ন কমন পাবা, এবং এই টাইপটা স্যার তোমাকে ধরে ধরে আবার বুঝাবে। একই রকমভাবে তুমি যখন ইঞ্জিনিয়ারিংয়ে যাবা, সেখানেও এই সেম টাইপটাই ভাইয়েরা তোমাকে আবার ধরে ধরে বুঝাবে। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতি বছরে এখান থেকে অঙ্ক আসে, এবং এ বছরে এখান থেকে অঙ্ক আসছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কিছু আগে, যেটা তোমাদের থেকে এখন অনেক দূরে বাকি আছে, 3 বছরের মধ্যে দূরে বাকি আছে। বাট মনে রাখবে, এখন তোমরা যে টাইপটা শিখতেছো, সেটা এইচএসসি, সেটা ভার্সিটি, সেটা ইঞ্জিনিয়ারিং, সবগুলোর জন্য হচ্ছে এই টাইপটা, ঠিক আছে? সো এই টাইপটার গুরুত্ব একটু বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, এই টাইপটার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, সেটা হলো শর্ত প্রয়োগে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান নির্ণয়। চলো সেটা একটু দেখি। সেটা হচ্ছে এটা। তোমরা এর আগে কে কোন নিয়মে করছো বা গাইডে কোন নিয়মে আছে সেটা দেখার দরকার না, আমি তোমাকে যে নিয়মে শেখাবো, তুমি যদি এই নিয়মে করতে পারো, তাহলে সেটা তোমার একদম এইচএসসি, ভার্সিটি সবগুলাতে তুমি সেম নিয়মে করবা, এবং এসএসসি পরীক্ষাতে তুমি সেম নিয়মে করবা। রিটেন আসুক, এমসিকিউ আসুক, যেভাবে আসুক না কেন, একটু জিনিসটা বোঝার চেষ্টা করো, ধাপে ধাপে বুঝতে হবে। তো প্রথমত দেখো যে তারা তোমাকে একটা ত্রিকোণমিতিক অনুপাত দিচ্ছে, বলছে cos θ = -4/5। cos θ = হচ্ছে কি বলতো, -4/5। ওকে, cos θ = হচ্ছে -4/5। তো প্রথমে তারা তোমাকে একটা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে দিচ্ছে। এরপর তুমি একটু খেয়াল করে দেখো যে এরপরে তারা তোমাকে হচ্ছে একটা রেঞ্জ দিচ্ছে। প্রথমেই দেখো তোমাকে তারা একটা কি ত্রিকোণমিতিক অনুপাত দিচ্ছে, পরবর্তীতে তারা তোমাকে একটা কি দিচ্ছে, রেঞ্জ দিচ্ছে। দুইটা ইনফরমেশন দিচ্ছে, তাই না? তো এই যে একটা ত্রিকোণমিতিক অনুপাত দিচ্ছে, এখান থেকে তুমি প্রথমে একটা আগে হচ্ছে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা, সেটা দরকার নেই সমকোণী ত্রিভুজ প্রথমে অঙ্কন করা। প্রথমেই তুমি হচ্ছে যে রেঞ্জ যে দেওয়া আছে না,
তুমি এই রেঞ্জটা আগে দেখবে এটা কোন চতুর্ভাগের কথা বলতেছে। সো তোমাকে তারা যেই চতুর্ভাগে বলুক না কেন, তুমি প্রথমে আগে হচ্ছে 4টা ঘর অঙ্কন করে নিবা, 4টা ঘর নিয়ে নিলাম। এবার বলো তো এটা দ্বারা কোন চতুর্ভাগ বোঝায়, একটু কমেন্ট করো। তোমাকে তারা যে রেঞ্জটা দিয়েছে এই রেঞ্জটা দ্বারা আসলে কোন চতুর্ভাগ বোঝায়। হ্যাঁ অবশ্যই তোমাকে সব জায়গাতে ভালো রেজাল্ট করতে হবে, সব জায়গাতে A+ পাইতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, লাগুক আর না লাগুক A+ পেতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। তো একজন বলছিল 3 নম্বর চতুর্ভাগ, তুমি কি তার সাথে একমত যেটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে? বলতে হচ্ছে হ্যাঁ আমরা সবাই তার সাথে একমত যে থার্ড কোয়াড্রেন্টে পড়বে। ওকে, তাহলে আমি 3 নম্বর চতুর্ভাগে গিয়ে আমি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করব। লাইনটা একটু ভালো মতো করে বুঝো। আমি এই সমকোণী ত্রিভুজটা কিন্তু যে কোনো চতুর্ভাগে লিখতে পারতাম বা অঙ্কন করতে পারতাম, কিন্তু করিনি কেন? কারণ হচ্ছে একটাই, তারা আমাকে যে রেঞ্জটা দিবে এই রেঞ্জটার অর্থ হচ্ছে তুমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবা এবং সেটা হচ্ছে ওই চতুর্ভাগে গিয়ে করবা। তাহলে আমি সেটা ওই চতুর্ভাগে গিয়ে করছি। ঠিক আছে, ওকে। এবার একটা কোণ দিয়ে দেয়, এটা একটা কোণ দিলাম, এটা থেটা কোণ। তাই এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এবার একটু খেয়াল করো, আগে ভালো মতো করে বুঝো। তারা বলছে cos θ = -4/5। তো এইখানে একটা মাইনাস আছে, এখানে একটা কি আছে, মাইনাস আছে। cos θ = -4/5, তার মানে কি জানি যে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের কি অতিভুজ। তো এখন শিক্ষার্থীরা এখানে একটা কনফিউশনের মধ্যে থাকে যে এই মাইনাসটা কি 4 এর সাথে দিব নাকি 5 এর সাথে দিব, মাইনাসটা 4 এর সাথে নাকি 5 এর সাথে। তো অনেক শিক্ষার্থী আছে মাইনাসটা 4 এর সাথে দেয়, অনেক আছে 5 এর সাথে দেয়, অনেক আবার দেয় না, অনেক আবার বুঝে না কেন দিব না, এটা বুঝে না। তো জিনিসটা একটু খেয়াল করো। আমি যখন তোমাকে প্রথমে একটা জিনিস শিখালাম না যে কে কোন চতুর্ভাগে পজিটিভ, কে কোন চতুর্ভাগে পজিটিভ, তখন তুমি কি খুব সুন্দর করে বলছিলাম না যে ভাই 3 নম্বর চতুর্ভাগে টেন থেটা কট থেটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তাহলে যদি বলি বলো তো কস থেটা 3 নম্বর চতুর্ভাগে প্লাস নাকি মাইনাস, তাহলে ভাই মাইনাস, কারণ আপনি তো বলছেন টেন আর কট পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তাহলে আমার 3 নম্বর চতুর্ভাগে কস থেটা হচ্ছে নেগেটিভ, মানে কস থেটার অনুপাতটা কি নেগেটিভ। তাহলে একটু বুঝে নিবা যে এইখানে তারা যে মাইনাসটা দিচ্ছে, এখানে যে তারা যে মাইনাসটা দিচ্ছে, এই মাইনাসটা দ্বারা আসলে কি বোঝায়? এই মাইনাসটা দ্বারা বোঝায় সে আসলে যে চতুর্ভাগে আছে, যে চতুর্ভাগে আছে সেই চতুর্ভাগের জন্য সে নেগেটিভ চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। তার মানে এই মাইনাস চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে সে হচ্ছে আসলে যে চতুর্ভাগে অবস্থান করতেছে সেই চতুর্ভাগে সে হচ্ছে কি ঋণাত্মক। তাহলে এই মাইনাস আসলে কখনো এই সমকোণী ত্রিভুজে লম্ব ও ত্রিভুজ বা বাহুর মধ্যে বা ভূমির মধ্যে আসবে না। তুমি কি চিন্তা করো একটা বাহু দৈর্ঘ্য 2 মিটার, -2 মিটার, -2 মিটার দিয়ে তুমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো বা একটা দৈর্ঘ্য দাও, সম্ভব? বাহুর দৈর্ঘ্য মানে একটা দূরত্ব, এটা কখনো কি নেগেটিভ হতে পারে? উত্তর হচ্ছে না, হতে পারে না। তাহলে আমার এই 4 হচ্ছে কি বলতো ভূমি, আর এই 5 হচ্ছে কি বলতো অতিভুজ। এখন তুমি এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবা নিজ দায়িত্বে। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে তুমি লম্ব পাবা হচ্ছে 3, এবং এটা মুখস্থ রাখবা যে 3, 4, 5 নিয়ে একটা সমকোণী ত্রিভুজ, 6, 8, 10 নিয়ে একটা সমকোণী ত্রিভুজ, তারপর হচ্ছে 5, 12, 13 নিয়ে একটা সমকোণী ত্রিভুজ, এবং ঘুরে ফিরে এগুলোই আসে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, 3, 4, 5 নিয়ে একটা সমকোণী ত্রিভুজ গঠন করা যায়, 6, 8, 10 নিয়ে, 5, 12, 13 নিয়ে একটা সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। ঠিক আছে, ওকে। তাহলে আমার 4, 5 আর 3, তাহলে এই মাইনাসটা আমি কেন দিলাম না? কারণ মাইনাসটা দ্বারা বোঝাচ্ছে এই কস থেটাটা হচ্ছে 3 নম্বর চতুর্ভাগে, সো মাইনাস কখনো বাহুর সামনে আসবে না। ঠিক আছে, ওকে। এখন তারা তোমাকে কি বলছে? টেন থেটা আর হচ্ছে সাইন থেটা বের করতে। কি কি বের করতে বলছে? টেন থেটা আর সাইন থেটা। তাহলে এখন তুমি এখান থেকে বলবা হচ্ছে টেন থেটা ইকুয়াল টু, টেন থেটা ইকুয়াল টু, বলো তো টেন থেটা মানে কি? ভাই লম্ব বাই ভূমি, লম্ব কত 3, ভূমি কত 4, 3/4 অ্যান্সার। এখানে একটু কথা আছে, তুমি যখন অনুপাতটা দিবা তার সাথে তোমাকে চিহ্নটা দিতে হবে। এখন বলো তো ভাইয়া টেন থেটা 3 নম্বর চতুর্ভাগে পজিটিভ নাকি নেগেটিভ? ভাইয়া 3 নম্বর চতুর্ভাগে সে পজিটিভ, তার মানে প্লাস দেওয়া না দেওয়া একই কথা। সাইন থেটা, সাইন থেটা মানে তুমি কি জানো বলো তো? ভাই সাইন থেটা মানে আমি জানি হচ্ছে লম্ব বাই আপনার অতিভুজ 3/5, কিন্তু এই 3 নম্বর চতুর্ভাগে সাইন থেটা প্লাস নাকি মাইনাস? ভাইয়া মাইনাস, তাহলে এই যে একটা মাইনাস। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা।
যদি ক্লিয়ার হও তাহলে এটা একটু করো তো নিজেরা। যদি ক্লিয়ার হয় তাহলে এটা করো, আজান দিচ্ছে, ক্লিয়ার হলে এই অঙ্কটা করো। আমি আবার বুঝাবো এই অঙ্কটা আবার বুঝাবো। তোমরা এটা করো, না বুঝলে আমি আবার বুঝাবো, এটা নিয়ে কোনো চিন্তা করো না। ভাইয়া, জামাতের সাথে নামাজ হয় 8:30-এ, হ্যাঁ? না, আমি ব্রেক দিব না, আমি ক্লাস একবারে শেষ করে দিব, কারণ তোমাদের ক্লাসের পর আমার আবারও ক্লাস আছে, হ্যাঁ, এই জন্যই। এই অঙ্কটা একটু করো তো ভাইয়েরা তোমরা সবাই। হ্যাঁ নাইন ভাই। ওকে, তা আমি একটু দেখি জিনিসটা আসলে ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ। তো প্রথমত আমি এখানে যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে কোন চতুর্ভাগে আছে সেটা আগে একটু দেখে নিব, হ্যাঁ। কোন চতুর্ভাগে আছে সেটা আমি একটু আগে দেখে নিব। ওকে, তো আমাকে এখানে তারা যে চতুর্ভাগটা বলছে এটা একটা দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগে গিয়ে আমি হচ্ছে একটা কি করব, সমকোণী ত্রিভুজ উৎপন্ন করব, একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করব। ঠিক আছে, করলাম। ওকে, এখন তারা আমাকে বলছে যে সাইন এ ইকুয়াল টু 2/√5। তাহলে আমি এখানে থিটার জায়গায় এ দিব, যেটা আমাকে তারা এ কোণ বলছে। তাহলে এ হচ্ছে আমার 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কি √5, 2√5। ঠিক আছে, তাহলে এটা কত হবে?
একটু ক্যালকুলেশন করবা যে অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কোয়ার, তাহলে তুমি ভূমি পাবা কত? 1 পাবা, 1ই পাবা। ঠিক আছে, 1 পাবা। হ্যাঁ, তাহলে এখন এখানে কেন পজিটিভ? কারণ হচ্ছে সাইন এ হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ হয়ে থাকে। এবার তারা তোমাকে বলছে কজ এ আর টেন এ বের করতে। তো আমি এখন কজ এ বের করবো। কজ এ, কজ এ মানে কি বলতো? আমার ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবং তুমি একটু চিন্তা করে দেখো তো, এই 2 নম্বর চতুর্ভাগে কজ এ প্লাস নাকি মাইনাস? উত্তর হচ্ছে মাইনাস। তাহলে এখানে হচ্ছে একটা কি থাকবে? মাইনাস চলে আসবে। আর কি বলছে? টেন এ বলছে, টেন এ বলছে, টেন এ। তাহলে টেন এ মানে কি আমাদের লম্ব বাই ভূমি। আর এই চতুর্ভাগে সে কি নেগেটিভ হয়ে থাকে। তাই দুইটাই হচ্ছে আমার কি বলতো? নেগেটিভ। দুইটাই আমার কি বলতো? নেগেটিভ। এই যে প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড, ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিছো। তাহলে দেখছো আমরা অঙ্কের অ্যান্সারে কত দ্রুত বলে ফেলতে পারছি। ওকে, এটা হচ্ছে তোমাদের বইয়ের একটা অঙ্ক, যে দেওয়া আছে কজে ইকুয়াল টু হাফ, কজে ও সাইনে একই চিহ্ন বিশিষ্ট, সাইনে ও টেনের মান নির্ণয় করো। খুব সুন্দর একটা অঙ্ক। এখানে তাহলে কোনো চতুর্ভাগের কথা বলবে? ভাই এখানে কোনো চতুর্ভাগের কথা বলে নাই। হ্যাঁ, এখানে কোনো চতুর্ভাগের কথা বলে নাই। হ্যাঁ, যে ভাই এখানে তো কোনো চতুর্ভাগের কথা বলে নাই, কিন্তু আমি বলছি না, এখানে চতুর্ভাগের কথা বলা আছে। তোমাকে খুঁজে বের করতে হবে এটা কোন চতুর্ভাগে পড়ে। দেখি তো কে পারো। যে কজে ইকুয়াল টু 1/2, কজে ও সাইনে একই চিহ্ন বিশিষ্ট, তাহলে সাইনে ও টেনে এর মান কত হবে? বলো তো এটা কোন চতুর্ভাগের কথা বলছে, দেখি কে ধরতে পারো। এখানকার চতুর্ভাগের কথা লুকাই দিছে, এর আগের অঙ্কগুলো তাহলে স্পষ্ট বলে দিচ্ছে, আর এখানে লুকাই দিচ্ছে। তাই বলো তো কোন চতুর্ভাগের কথা বলছে। একজন বলছে 4, একজন বলছে 1, 4 4 4 বলছে কে তুমি? হ্যাঁ, তুমি একটু চিন্তা করো। হ্যাঁ, একটু চিন্তা করো। সাইনে কজে একজন আরেকজনের শত্রু, সাইনে কজে হচ্ছে একজন আরেকজনের শত্রু। তুমি দেখো তো, সাইন যদি এখানে পজিটিভ হয়, কজ এখানে নেগেটিভ, সাইন কজ এখানে কোনো অস্তিত্বই নাই। আবার কজ এখানে পজিটিভ, কিন্তু সাইন আবার নেগেটিভ। তাহলে সাইন কজ একই সাথে কোন জায়গাতে অস্তিত্ব আছে পজিটিভ আকারে? অবশ্যই অলে। সাইন কজ দুটো এখানে পজিটিভ, তাই না? দুটাই পজিটিভ। তারা এখানে কি বলছে দেখো। হ্যাঁ, তো সাইন আর কজ এখানে কিন্তু নেগেটিভ, এখানে কিন্তু একই চিহ্ন বিশিষ্ট। হ্যাঁ, কিন্তু তারা তোমাকে বলছে কি দেখো, তারা তোমাকে বলছে কজে দিয়ে দিচ্ছে পজিটিভ, কজে কি নেগেটিভ দিচ্ছে? উত্তর হচ্ছে না। যদি কজে নেগেটিভ দিত তাহলে সাইনটাও নেগেটিভ হইতো, তখন দুইটা মিলে 3 নম্বর চতুর্ভাগে চলে যেত। বাট এখানে তোমাকে কজে বলছে পজিটিভ, তাহলে বলছে সাইনে হচ্ছে কজে একই চিহ্ন বিশিষ্ট, তাহলে কজে যেহেতু পজিটিভ, তাহলে সাইনও কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, তাই না? সাইনও কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তার মানে সাইনে কজে দুটাই পজিটিভ। কোন চতুর্ভাগে? অবশ্যই প্রথম চতুর্ভাগে, অবশ্যই প্রথম চতুর্ভাগে। তাহলে আমি প্রথম চতুর্ভাগে গিয়ে একটা সমকোণী ত্রিভুজ নিলাম। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমার এ কোণ। কি কোণ? এ কোণ। আচ্ছা, তাহলে আমার এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত? 2, ভূমি আর অতিভুজ। তাহলে আমার লাগবে কি? লম্ব লাগবে। এখন লম্ব বের করো তো, লম্ব কত হবে? লম্বটা বের করো, যে আমার √2 স্কোয়ার মাইনাস হচ্ছে 1 স্কোয়ার, তার মানে হচ্ছে √3। তাই এটা কত হচ্ছে আমার? বলতো √3। এ বোঝা গেছে যে লম্বটা কেমনে বের করছে? অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে ভূমি স্কোয়ার, লম্ব বের হয়ে গেছে। ওকে, তো এখন তুমি আমাকে বলো যে তারা কি কি বের করতে বলছে। তারা আমাকে বের করতে বলছে এই চতুর্ভাগে সাইনে বের করতে বলছে, সাইনে। তো সাইনে মানে আমি কি জানি বলতো? লম্ব বাই অতিভুজ, √3/2, লম্ব আর অতিভুজ। ঠিক আছে, আর 10a মানে কি বলতো? 10a মানে হচ্ছে আমার ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তার মানে কত? √3। এবং সবগুলোই পজিটিভ, কারণ কি প্রথম চতুর্ভাগে সবাই কি হয়? পজিটিভ হয়। প্রথম চতুর্ভাগে সবাই কি হয়? পজিটিভ হয়। তাহলে ফার্স্টেরটা হচ্ছে আমার √3/2। হ্যাঁ, আর তারপরটা হচ্ছে আমার কি বলতো? শুধুমাত্র √3। দেখো বুঝছো কিনা? অঙ্ক এখানেই শেষ। চিত্র অঙ্কন করে বুঝাই দেবা স্যার দিকে, স্যারা নিজেরা বুঝে যাবে। ঠিক আছে, হ্যাঁ এক্সামে এভাবে করবা, আর কিভাবে করবা? নিয়ম তো এটাই, নিয়ম তো এটাই। এটা বলো তো, এটা এটা কোন চতুর্ভাগে অবস্থান করবে? এটা কোন চতুর্ভাগে অবস্থান করবে? লাইনগুলো ভালো মতো করে পড়বা, তারপর সিদ্ধান্ত নেবে এটা কোন চতুর্ভাগে। এমনি খুব দ্রুত বলার দরকার নেই। বলো এটা কোন চতুর্ভাগে থাকবে?
ওকে, গুড। একজন আবার 2 বলছে, একজন ঠিক বলছে, একজন 2 বলছে। দেখো 10 2 নাম্বার চতুর্ভাগে নেগেটিভ, এটা আমি জানি। কজও 2 নাম্বার চতুর্ভাগে নেগেটিভ, কিন্তু তোমাকে স্পষ্ট বলে দিচ্ছে না 10 ও কজে বিপরীত চিহ্ন বুঝে। তার মানে কি 10 যদি তোমার নেগেটিভ হয় তাহলে কজে কি হবে, পজিটিভ হবে। তাহলে কজে পজিটিভ, 10 নেগেটিভ, তাহলে এরকম সম্পর্ক কয় নাম্বার চতুর্ভাগে? হ্যাঁ, একজন ফার্স্ট বলে কোন দুঃখে 10 নেগেটিভ কজে পজিটিভ, কারণ কি বলছে 10 ও কজে বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে 10 নেগেটিভ কজে হচ্ছে পজিটিভ, তাহলে এরকম কোন চতুর্ভাগ? এটা হলো 4 নম্বর চতুর্ভাগ। কোন নাম্বার চতুর্ভাগ? 4 নম্বর চতুর্ভাগ। ঠিক আছে, এটা তোমরা এখন নিজে করবা। এটা হচ্ছে ডু 4 নম্বর চতুর্ভাগ, এটা তুমি নিজেরা করবা। ঠিক আছে, তো তুমি যদি চতুর্ভাগটা বের করে ফেলতে পারো তাহলে তোমার কাছে জিনিসটা এখন সহজ লাগবে। যেটা 4 নম্বর চতুর্ভাগ, 4 নম্বর চতুর্ভাগে 10 হচ্ছে নেগেটিভ, কজ বের করবা পজিটিভ, আবার একই রকমভাবে সাইন ওইখানে কী হবে বলতো, 4 নম্বর চতুর্ভাগে সাইন কী হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, তো তুমি যখন কজ বের করবা, কজে তুমি পজিটিভ কিছু একটা পাবা। ঠিক আছে, পজিটিভ কিছু একটা পাবা, কী পাবে আমি বলবো না, নিজেরাই করতে হবে। 5 12 13 দিয়ে একটা সমকোণ ত্রিভুজ পাবা। আর তুমি যদি সাইনে বের করো, সাইনে কিন্তু ভাই নেগেটিভ হবে। কেন? কারণটা হচ্ছে 4 নম্বর চতুর্ভাগে সাইন হচ্ছে নেগেটিভ আর কজ হচ্ছে পজিটিভ। ধাপে 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 চিন্তা করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। ধাপে ধাপে চিন্তা করতে হবে, তাড়াহুড়ো করে কিছু করা যাবে না। ঠিক আছে, ওকে। আমরা কিছু এমসিকিউ দেখবো যে 10 থিটা ইকুয়াল টু -1/√3, থেটাটা হচ্ছে π/2 থেকে 2π/3 হলে থেটার মানটা নির্ণয় করো। তোমার বলছে থেটার মানটা নির্ণয় করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি যদিও তোমার এখানকার না, তো আমার মনে হচ্ছে যে এটা এখানকার না, এই টপিক্সের মধ্যে এটা পড়বে না। আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা হলো আসলে পরবর্তী টপিক্সে যাবে, 8.3-তে যাবে। হ্যাঁ, 8.3-তে আমরা এগুলো করবো, থেটার মানটা নির্ণয় করতে। থেটার মানটা আমরা এখানে শিখবো না, এটা আমাদের এখানকার আলোচনার বিষয় না। হ্যাঁ, কোন তো এটা এখানকার থাকবে না, কোনগুলো এখানকার না, সবটা দিকে থেটার মানে দিয়ে রাখছি। হ্যাঁ, যেমন এটা হচ্ছে আমাদের এই টাইপের মধ্যে পড়বে। হ্যাঁ, দেখো তো ভাই এটা পারা যাবে নাকি যাবে না। সো এখানে একটা ইকুয়াল দিছে, এখানে ইকুয়াল থাকুক আর না থাকুক, বাট ইকুয়াল থাকবে না, সাধারণত পরীক্ষাতে ইকুয়াল থাকবে না। ঠিক আছে, ইকুয়াল থাকবে না এই রেঞ্জের মধ্যে। ঠিক আছে, তো দেখো তো ভাই এটা কি এমসিকিউতে পারা যাবে কিনা, একটু সবাই একটু ট্রাই করো তো, দেখো তো এটা কয় নাম্বার চতুর্ভাগ হচ্ছে বা কি হচ্ছে, একটু দেখো তো সবাই, একটু দেখো তো কি হচ্ছে। cos θ ইকুয়াল টু -1/2, তাহলে কয় নাম্বার চতুর্ভাগে হবে বলো তো? আর এখানে তার একটা রেঞ্জ দিয়ে দিচ্ছে, 3 নম্বর চতুর্ভাগে বলছে, তাহলে আমরা 3 নম্বর চতুর্ভাগে দিব। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাই এটা কত হচ্ছে বলো তো, √3 হচ্ছে না, যে √3² প্লাস হচ্ছে 1²√ওভার। ঠিক আছে, তাহলে এখন তোমাকে 10 থেটা বের করতে বলছে, তুমি 10 থেটা বের করবা। 10 থেটা মানে কি, √3/1 মানে কত, √3। এবং এই চতুর্ভাগে 10 থেটা কি প্লাস নাকি মাইনাস? অবশ্যই প্লাস, তাহলে অ্যান্সার কী হবে বলতো, √3 হবে। এই পোলাপাইন বুঝছো? তোমরা থার্ড কোয়াড্রেন্ট বলতেছো, আমি তো অ্যান্সারই বের করে ফেলছি। এই যে একজন অ্যান্সার বলছো নাইম, যে অ্যান্সার হচ্ছে ডি। ভেরি গুড, ভেরি গুড। থার্ড কোয়াড্রেন্ট, হ্যাঁ ভেরি, তুমি যদি কোয়াড্রেন্টটা বলে ফেলতে পারো এবং যদি ঠিক মতন যদি চিত্র অঙ্কন করতে পারো, অবশ্যই তুমি 10 থেটা যে নেগেটিভ, 10 থেটা যে পজিটিভ এখানে তুমি বলে দিতে পারবা। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। 3 বলিও না, অ্যান্সার কিন্তু √3। হ্যাঁ, 3 বলিও না, অ্যান্সার হচ্ছে কি √3। তারপরে এটা এটা আমরা কি নিজেরা করতে পারবো না? এটা আমাদের দরকার নেই নিজেরা করা। আমাদের থেটার মানটা আমরা আসলে এখানে বের করার শিখবো, আমরা পরের ধাপে গিয়ে শিখবো। ওকে, তোমাদের বইয়ের মধ্যে শুরুর দিকে ওই অঙ্কগুলো ছিল, এবার চলেছে পরেরটাতে। তো এখানে তোমাদের কিছু অঙ্ক দেওয়া আছে যে এই অভেদকগুলো তোমাকে প্রমাণ করতে হবে, এই অভেদকগুলো তোমাকে প্রমাণ করতে হবে। এই অভেদকগুলো তোমাকে প্রমাণ করতে হবে। তোমরা তো ত্রিকোণমিতি অনেকে করে আসছো, বলো তো এই অঙ্কগুলো কি করছো নাকি করো নাই? মানে এই অঙ্কগুলো আমার কাছে লেস ইম্পর্টেন্ট মনে হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, কেননা এই টাইপের অঙ্ক সাধারণত তুমি পরীক্ষাতে পাবা না বললেই চলে। হ্যাঁ, তো যদি তুমি মনে করো না ভাই আমার এটা লাগবে, তাহলে তুমি অবশ্যই এই অঙ্কগুলো একটু তুমি তোমার যে গাইড আছে সেটা তুমি দেখতে পারো,
অথবা তুমি অন্য কোনোভাবে তুমি এটা ম্যানেজ করে নিতে পারো, ঠিক আছে। তো আমি তোমাদের শুধুমাত্র একটা অঙ্কই করে দিব, সেটা হচ্ছে এইটা করে দিব, ঠিক আছে। সেক টু দি পাওয়ার 4 থেটা মাইনাস সেক স্কোয়ার থেটা, এটা। হ্যাঁ, তো আমি এটা একটু দেখি যে লেফট সাইডে কি বলছে, sec টু দি পাওয়ার 4 থেটা মাইনাস sec টু দি পাওয়ার 4 থেটা মাইনাস sec স্কোয়ার থেটা। হ্যাঁ, এটা এখানে তোমাকে ওই টেনে প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটাকে দেখা পাওয়ার 4 দেখে স্টুডেন্ট ভয় পেয়ে যায়, তো তুমি এখানে sec স্কোয়ার থেটা কমন নিয়ে নিবা। তো sec স্কোয়ার থেটা কমন নিলে কি থাকে বলো তো, sec স্কোয়ার থেটা মানে তুমি লিখতে পারবা হচ্ছে sec স্কোয়ার থেটা মাইনাস হচ্ছে 1, এটা তুমি লিখতে পারবা। হ্যাঁ, এবং তোমরা বেশ কিছু সূত্র তোমরা জানো। কি কি সূত্র জানো তোমরা? আশা করি প্রত্যেকেরা জানো যে সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 1। এই ফর্মুলা সম্পর্কে তোমাদের প্রত্যেকের আইডিয়া আছে, এবং এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে হ্যাঁ, সেক স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থেটা, তাই না? টেন স্কোয়ারটাকে পাশে পাঠিয়ে দিলাম। আবার আমরা এই জায়গা থেকে কি লিখতে পারি দেখো তো, এখান থেকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থেটা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে টেন স্কোয়ার থেটা, এটা লেখা যায় না এদিক ওদিক করে? তো আমাদের এখানে সেই কাজটাই করতে হবে যে প্রমাণে যেহেতু আমাদেরকে তারা 10 প্রমাণ করতে বলছে, একবার পাওয়ার 4 একবার পাওয়ার 2, তাহলে আমরা সেক স্কোয়ার থেটা মানে লিখবো হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থেটা, আর সেক স্কোয়ার থেটা মাইনাস 1 মানে আমরা লিখবো হচ্ছে কি বলতো টেন স্কোয়ার থেটা। টেন স্কোয়ার থেটা দেখো যে সূত্র, ডিরেক্টলি সূত্র। তাহলে এখান থেকে আমরা বলবো হচ্ছে গুণ করলে টেন স্কোয়ার থেটা প্লাস হচ্ছে 10 টু দি পাওয়ার 4 থেটা, আর এটাই হচ্ছে আমাদের কি বলতো রাইট সাইড। শেষ অঙ্ক। লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড। এখন হচ্ছে আমাদের কই গেল অঙ্ক, হ্যাঁ, এখন হচ্ছে আমাদের বইয়ের দিকে। বইয়ের মধ্যে তুমি দেখবে এরকম বেশ কিছু প্রমাণ আছে, যে প্রমাণগুলো আমাদের সাধারণত পরীক্ষাতে আসে। হ্যাঁ, তো প্রথমেই তোমাদেরকে যে টাইপটা আমি শিখাইছি, আমি যেহেতু বলছি এটা লেস ইম্পর্টেন্ট, তার মানে এটা অবশ্যই লেস ইম্পর্টেন্ট, এটা কখনো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এই অঙ্ক তুমি কখনো জীবনে পাবাও না অন্য কোনো জায়গাতে। সো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই টপিক্সটা, ঠিক আছে। এই টপিক্সটা যে যত সুন্দর করে বুঝছো তার কাছে এটা তত সহজ মনে হবে, ঠিক আছে। এই অঙ্কগুলো আসলে আমাদের টোটালি বোর্ডের, আমাদের মেইন বোর্ড বই আসা অঙ্ক, এবং এই অঙ্কগুলো আসলে গতানুগতিক টাইপের অঙ্ক, ঠিক আছে। চলো আমরা একটা একটা করে অঙ্ক একটু করে ফেলি। হ্যাঁ, যে আমাকে তারা বলছে কোসেক এ ইকুয়াল টু এ বাই বি, দেন তারা বলছে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন জিরো, যেমন জিরো থেকে বড় হতে হবে, প্রমাণ করো যে এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো আমাদেরকে তারা যেটা দিচ্ছে আমি সেটাকে একটু লিখি, যে দেওয়া আছে কোসেক এ ইকুয়াল টু হচ্ছে এ বাই বি, এটা আমাকে দেওয়া আছে, ঠিক আছে, দেয়া আছে, দেয়া আছে এটা। তো এখন আমি কি করব আসলে, আমার অঙ্কটা আসলে আমি স্টার্ট করব কিভাবে? অনেকে তো প্রশ্ন যে স্টার্ট করব কিভাবে। তুমি একটু প্রমাণের দিকে তাকায় দেখো তো, এ এর উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার আছে না? অথচ হ্যাঁ, এ আর বি এর উপর স্কোয়ার আছে। তো এখান থেকে আমি বুঝে নিব যে আমাকে পুরো অঙ্কটাকে স্কোয়ার করতে হবে। কি করতে হবে? স্কোয়ার করতে হবে। আমি স্কোয়ার করে দিলাম পুরো অঙ্কটাকে, আমি কি করে দিলাম? স্কোয়ার করে দিলাম। কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে কি বলতো এ স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে। ওকে, এখন কোসেক স্কোয়ার এর কি কোনো সূত্র আমাদের জানা আছে নাকি জানা নাই? কোসেক স্কোয়ারে কোনো সূত্র আমরা জানি নাকি জানি না? বলতো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ কত কি লেখা যায়? ভাই 1 লেখা যায়, তাই না? তাহলে কোসেক স্কোয়ার এ মানে কি লেখা যায়? যে 1 প্লাস কট স্কোয়ার এ, 1 প্লাস কট স্কোয়ার এ। আশা করি জিনিসটা বুঝতে পারছো, এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এটা সূত্র, সূত্র অ্যাপ্লাই করলাম। এবার আমি এখানে শুধুমাত্র কট স্কোয়ার এ রেখে দিব, আর এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস হচ্ছে 1, এই 1টাকে হচ্ছে পাঠাই দিব। তাই দেখো তো ভাই, এটাকে ক্যালকুলেশন করলে কত হয়? তাই বি স্কোয়ার কমন নিয়ে নেয়, তাহলে এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এরপরে এরপরে কট স্কোয়ারে, বাট আমাকে তাহলে প্রমাণ করতে বলছে 10 প্রমাণ করতে বলছে, তাহলে কটকে উল্টাই দিলে তো 10 পাওয়া যায়। তাহলে কট স্কোয়ার একে তুমি উল্টাই দিলে বলবা কি 10 স্কোয়ারে। তাহলে তুমি যদি বাম পাশে যদি তুমি উল্টায় দাও, তাহলে ডান পাশে যেটা পাইছো এটাকে উল্টাই দিতে হবে রাশিটাকে। তাহলে এটাকে উল্টা দিলে কি পাবো? বি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা, যে কট স্কোয়ারকে উল্টাই দিচ্ছি, আমি এটাকে উল্টাই দিচ্ছি, পুরোটাকে উল্টাই দিচ্ছি। কেন উল্টাই দিচ্ছি? কারণ আমাকে 10 প্রমাণ করতে হবে। ওকে, এরপর তুমি বলবা 10a ইকুয়াল টু, 10a ইকুয়াল টু স্কোয়ার যদি উপাশে চলে যায় তাহলে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার। তাহলে প্লাস মাইনাস, এখানে তুমি যদি রুট ওভার দিয়ে দাও, এখানে একটা রুট ওভার দিবা, এখানে একটা রুট ওভার দিবা, ঠিক আছে। প্লাস মাইনাস পুরোটার উপরে, এখানে রুট ওভার এখানে রুট ওভার।
তাহলে উপরে রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে কত, শুধুমাত্র বি, আর নিচে কি বলবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাই তোমার কি বলতো রাইট সাইড, রাইট সাইডে এটা তোমাকে প্রুফ করতে বলছে। সো প্রুফড, শেষ অঙ্ক, প্রুফড। হ্যাঁ, কট স্কোয়ার রেখে তুমি 1/10² লিখতে পারো, বা তুমি ডিরেক্টলি বলবা হ্যাঁ কট স্কোয়ার রেখে উল্টা দিলে আমি 10² পাবো। ঠিক আছে, ডিরেক্টলি করো, তাহলে মানে এত কাহিনী করা দরকার নেই, ডিরেক্ট করো। ওকে, দেখলে আমাদের বইয়ের অঙ্ক। হ্যাঁ, তারপর এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা তুমি দেখবা যে তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের মধ্যেও আছে, তোমাদের হায়ার ম্যাথ বইয়ের মধ্যেও আছে, এবং এখানে যেটা তোমাকে দেওয়া আছে আর যেটা প্রমাণ করতে বলছে জেনারেল ম্যাথে তার উল্টাটা, উল্টা হোক আর সিধা হোক অঙ্কের নিয়ম একটাই। ঠিক আছে, চলো দেখি অঙ্কের নিয়মটা কি। তোমাকে বলা আছে, দেখো প্রশ্নে দেওয়া আছে cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কি বলতো √2 সাইন থিটা। হ্যাঁ, তো আমাদের এটা আমাকে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, প্রথমে যে লাইন দেওয়া থাকবে ওটা লাইনে আগে লিখবা, আমাকে এটা দেওয়া আছে। তো এখন আমি প্রথমে এখানে যে কাজটা করব সেটা হচ্ছে কি, দেখো যে একই রকম ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে একসাথে রাখবো বা এক পাশে রাখবো। তাহলে আমি cos থিটাকে এই পাশে রেখে দিলাম, একই রকম অনুপাতকে এই যে সাইন থিটা আর এই যে √2 সাইন থিটা, তাহলে আমি বলবো √2 সাইন থিটা প্লাস হচ্ছে সাইন থিটা, প্লাস হচ্ছে কি সাইন থিটা। তাহলে এখানে cos থিটা রেখে দিলাম যা আছে। এখন আমি এখানে কমন নিব, দেখো সাইন থিটার সামনে কমন যায়, বাট অনেকে আছে আমরা সামনে সাইন থিটা কমন নিই, এই সামনে কখনো সাইন থিটা কমন নেওয়া যাবে না। হ্যাঁ, তোমাকে সবসময়ের জন্য সাইন থিটার পিছনে কমন নিতে হবে এবং তার সামনে হচ্ছে সহগটা রাখতে হবে √2 + 1। দেখো তুমি যদি সাইন থিটাটাকে গুণ করো তাহলে কি পাবা, √2 সাইন থিটা প্লাস সাইন থিটা। তো আবারও বলতেছি সাইন থিটাটাকে পরে লিখতে হয়, আগে লেখা যাবে না। তুমি কিন্তু কখনো 2 সাইন থিটাকে এভাবে লেখো না, সাইন থিটা ইন্টু 2 এভাবে লেখো না, লেখো 2 সাইন থিটা, সবকে কখনো তোমরা আগে দাও না। তো এখানে একই রকম কথা যে সাইন থিটাটাকে পরে এবং এটাকে আগে দিতে হবে। ওকে, এরপর এখানে তুমি কি পেয়েছো, মানে √2 + 1। তো মনে রাখবে একটা জিনিস, যে তুমি এখানে যেটা পাবা সবসময়ের জন্য তার অনুবন্ধী বলে এটাকে, হ্যাঁ, অথবা তার বিপরীত চিহ্ন দিয়ে উভয় পক্ষে গুণ করবা। তার বিপরীত চিহ্ন মানে কি, দেখো √2 + 1 পেয়েছো, তাহলে তুমি বলবা √2 - 1 দিয়ে আমি উভয় পক্ষে গুণ করব, √2 - 1 দিয়ে আমি উভয় পক্ষে গুণ করব। ঠিক আছে, উভয় পক্ষে গুণ করলে আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে যদি তুমি পরীক্ষাতে এখানে √2 - 1 পাইতা, তাই তুমি কি বলতা যে আমি √2 + 1 দিয়ে বাম পক্ষ এবং ডান পক্ষে গুণ করব, এবং অবশ্যই খেয়াল রাখবো যেন cos থিটাটা এই সংখ্যাটা পেছনে থাকে। তাহলে এখন তুমি একটু গুণ করে দাও, √2 cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু, এটা কিন্তু a + b * a - b, তার মানে কি হচ্ছে বলো তো a² - b², a² - b², আর এখানে হচ্ছে কি সাইন থিটা। তা দেখো এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে কিন্তু 1 পাবা, 1 লেখা যা না লেখা একই কথা। এখন তোমাকে প্রমাণ করতে তারা যা বলে তুমি তাই লিখে দাও, অতএব cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে √2 cos থিটা। প্রুফড। যদি বলে ভাই শেষ লাইনটা আপনি কীভাবে লিখলেন, আমি প্রশ্ন থেকে উত্তর মানে প্রশ্ন থেকে উত্তর লিখছি। যেমন দেখো √2 cos থিটা মাইনাস cos থিটা, এটা বাদ, এটা চলে যাবে কেন, কারণ 2 - 1 মানে 1, লেখা না লেখা একই কথা, এটা বাদ। তাহলে সাইন থিটা cos থিটা এটা থাকলো, তাই তুমি সাইন থিটাকে এই পাশে নিয়ে আসো, cos থিটাকে পাশে √2 cos থিটাকে পাশে নিয়ে যাও, দেন মাইনাস দিয়ে গুণ করলে তুমি এটাই পাবা। একবারে লিখে দিচ্ছি ক্যালকুলেশনটা। তো আমরা কেন এটার অনুবন্ধী দিয়ে বা এটা বিপরীত চিহ্ন দিয়ে সবাইকে গুণ করছি, কারণ হচ্ছে আমরা এখানে একটা সূত্র আবিষ্কার করতে যাচ্ছি a² - b² সূত্র। ঠিক আছে, এই যে a + b * a - b, যেন আমরা একটা a² - b² এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এটা হলো আমাদের মেইন কাজ। জেনারেল ম্যাথের অঙ্কটা সেম নিয়মে করবা, সেখানে হয়তো বা তোমার এখানে √2 + 1 এর জায়গায় -1 আসতে পারে, তখন তুমি √2 + 1 দিয়ে উভয়কে গুণ করে দেবা, সেম অঙ্ক। ঠিক আছে, এটা এটা আমি করব, পরেরটা তোমরা করবা। হ্যাঁ, অথবা এটা আমি করব, পরেরটা তোমরা করবা, যে কোনো একটা। ঠিক আছে, একই অঙ্ক, এখানে যা যেভাবে শেখাবো পরেরটা তোমরা সেমভাবে করবা, পরেরটা তোমরা সেমভাবে করবা। দেখো তো কীভাবে করি, টেন থিটাকে ভাঙালে কি হয়, সাইন থিটা বাই কস থিটা প্লাস 1/cos থিটা ইকুয়াল টু হচ্ছে কত, এক্স। জাস্ট এটাকে ভেঙে দাও, সাইন থিটা বাই কস থিটা প্লাস 1/cos থিটা ইকুয়াল টু কত, এক্স। এখন তুমি এখানে লসাগু নাও, কি লসাগু নিবা, কস থিটা তুমি লসাগু নিয়ে নাও, তাহলে এই পাচ্ছ কি বলো তো 1 + সাইন থিটা বা সাইন থিটা প্লাস 1, একই কথা, একই কথা। হ্যাঁ, এখন কি করব বুঝতেছেন আসলে কি করব, বাট ভাঙাইলামই বা কেন,
কারণ আমাকে প্রমাণে তারা সাইন বলছে আনতে, বাট আমার এখানে সাইন বলে কোনো কথা নাই, এই জন্য আমি এটা ভাঙাইছি। এরপর তুমি দেখো প্রমাণে তোমাকে তারা বলছে এক্স স্কোয়ার নিয়ে আসতে, বাট তোমার এখানে শুধু কিন্তু এক্স আছে, তোমার তো স্কোয়ার লাগবে, তাহলে কী করবা, পুরোটাকে স্কোয়ার দিয়ে গুণ করে দেবা উভয় পক্ষে। তাহলে তুমি এখানে একটা স্কোয়ার দিয়ে দাও, এখানে একটা স্কোয়ার দিয়ে দাও, এখানে একটা স্কোয়ার দিয়ে দাও। তাহলে আমি কী করলাম, উভয় পক্ষে স্কোয়ার দিলাম। কেন? কারণ আমাকে প্রমাণে যদি স্কোয়ার বলছে, এখান থেকে আমি বুঝে নিলাম যে আমাকে পুরো অঙ্কটাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে নিলাম। এরপরে তুমি একটু খেয়াল করে দেখো যে 1 প্লাস সাইন থেটা, এখানে কয়টা আছে, দুইটা আছে। আর এই যে কজ স্কোয়ার থেটা তুমি সূত্রে অ্যাপ্লাই করবা, পাইছস? কজ স্কোয়ার থেটা, কজ স্কোয়ার থেটা মানে কি লেখা যায় বলো তো, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, আর এখানে এক্স স্কোয়ার রেখে দাও। ঠিক আছে, এটা আমাদের সূত্র একদমই, যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা মানে কত হয়, 1 হয়। তাহলে কজ স্কোয়ার থেটা মানে কি, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। ওকে, দেখো তো পরবর্তী লাইনটা বুঝতে পারতেছো কিনা, 1 প্লাস সাইন থেটা হোল স্কোয়ার, এই জিনিসটাকে কি লেখা যায়, এই জিনিসটাকে এবার চিন্তা করা যায় না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি বলতো, এ প্লাস বি ইন্টু হচ্ছে কি বলতো, এ মাইনাস বি, এভাবে লেখা যায়। ওকে, এখন তুমি কি একটু কাটাকাটি করতে পারবা না, যে উপরে আছে 1 প্লাস সাইন থেটা হোল স্কোয়ার দুইটা আছে, 1 প্লাস সাইন থেটা দুইটা আছে, আর নিচে 1 প্লাস সাইন থেটা একটা আছে, তাহলে কাটাকাটি যায়। তাহলে যদি কাটাকাটি যায় তাহলে কি থাকে দেখো তো, তাহলে তুমি উপরে পাচ্ছ হচ্ছে 1 প্লাস সাইন থেটা, নিচে পাচ্ছ হচ্ছে কি বলতো 1 মাইনাস সাইন থেটা ইকুয়াল টু, এখানে কি পাচ্ছ এক্স স্কোয়ার। ঠিক আছে, কাটাকাটি করো, হ্যাঁ একটা একটা কাটাকাটি চলে গেছে। ওকে, তো এরপরে তুমি কি করবা, এরপর তুমি নিজেও বুঝতেছো না আসলে আমরা কি করব। তবে তুমি একটু খেয়াল করে দেখো যে এই এক্স স্কোয়ারের নিচে তুমি কিন্তু ইচ্ছা করলে একটা 1 চিন্তা করতে পারো, এক্স স্কোয়ার বাই 1 লেখা যায়। এখন তুমি একটু দেখো যে উপরে একটা কি আছে বলো তো, মাইনাস চিহ্ন, এখানে আছে কি প্লাস চিহ্ন। তা আমরা এই জিনিসটা শিখছি না, বিয়োজন যোজন বা যোজন বিয়োজন। সো আমরা এরপরে সিদ্ধান্ত নিব হচ্ছে এটাকে বিয়োজন যোজন করতে হবে। সো এক সাইডকে তার বিয়োজন যোজন করা যাবে না, দুই সাইডকে বিয়োজন যোজন করতে হবে। তাই দুই সাইডে বিয়োজন যোজন করে ফেলো, 1 প্লাস সাইন থেটা মাইনাস 1 প্লাস সাইন থেটা, লব মাইনাস হর, হ্যাঁ লব মাইনাস হর, তারপর আবার কি বলবো লব প্লাস হর, লব প্লাস হচ্ছে কি হর। যোজন বিয়োজন যারা বুঝো তারা একটু লিখে নাও, যে যদি যোজন করো তাহলে বলবা হচ্ছে লব প্লাস হর, আর যদি তুমি নিজে যদি বিয়োজন করো তাহলে তুমি কী বলবো তো লব মাইনাস হর বলবা। তা আমি এখানে কী করছি দেখো, উপরে করছি বিয়োজন, তার মানে আমি বলবো লব মাইনাস হর, নিচে হচ্ছে যোজন করছি, কী বলবো লব আগে লব, তারপর হচ্ছে প্লাস তোমার হচ্ছে হর। তো একই রকমভাবে আমি এখানে লিখে দিই যে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 1। এবার তুমি একটু খেয়াল করে দেখো যে কাটাকাটি করলে কি হয়, এটা এটা কাটাকাটি, তারপর এটা এটা কাটাকাটি, তাই তোমার এখানে হচ্ছে 2 সাইন থেটা ডিভাইড বাই হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। কাটাকাটি করলে তুমি পাচ্ছ হচ্ছে এখান থেকে সাইন থেটা ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। তোমাকে এটা কি প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে এটা তুমি লিখবা কি প্রুফড, প্রুফড লিখবা। তুমি যদি যোজন বিয়োজনও করো কোনো সমস্যা নেই, সেটা তোমাকে উল্টাই দিতে হবে। যোজন বিয়োজন করো বা বিয়োজন যোজন করো, যে কোনো একটা কাজ করলেই চলবে, পরবর্তী তোমাকে লাস্টে এটা উল্টাই দিয়ে প্রমাণটা নিয়ে চলে আসতে হবে। হ্যাঁ যোজন করলে করো, সমস্যা নেই, তুমি উপরে যোজন নিচে বিয়োজন করো, কোনো সমস্যা নেই। বা তোমাকে প্রশ্নের মধ্যে কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে কি বিয়োজন যোজন, এই জন্য উপরে বিয়োজন নিচে যোজন। ঠিক আছে, তুমি যদি যোজন বিয়োজন করো কোনো সমস্যা নেই, লাস্টে গিয়ে সেটাকে উল্টাই দিতে হবে তোমাকে। তো এখানে যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা একদম সেম, এটা তোমাদেরকে নিজের থেকে করতে হবে। এই অঙ্কটা একদমই সেম, এটা তোমাদেরকে নিজের থেকেই করতে হবে। এখানে তোমাকে ওই যোজন বিয়োজন বিয়োজন যোজন করে করতে হবে, টেন থেটাকে ভাঙাবা সাইন থেটা বাই কস থেটা, হ্যাঁ এরপর তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে, এটা তোমাকে নিজের থেকে করতে হবে। এবার আসে আরেকটা অঙ্কে, যে অঙ্কটা আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষাতে অনেকবার করে আসছে, এই টাইপের এই অঙ্কটা অনেকবার করে আসছে বিভিন্ন বোর্ড পরীক্ষাতে। তোমাকে এটা দেওয়া আছে, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, দেখো দেখি, তোমাকে বলছে এ কস থেটা মাইনাস হচ্ছে কি দেখো বি সাইন থেটা ইকুয়াল টু হচ্ছে তোমাকে সি দিছে, এটা তোমাকে দেওয়া আছে। এখন প্রমাণ করতে বলছে, দেখো যে
এইখানে এ এ মিল আছে কস থিটার জায়গায় সাইন থিটা, বি বি মিল আছে সাইন থিটার জায়গায় কস থিটা, মাইনাস থেকে প্লাস দিচ্ছে। তো এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে হবে। তো তুমি কীভাবে প্রমাণ করবে একটু খেয়াল করে দেখো, যে প্রথমে আমরা আসলে স্টার্টিংটা কী করব। তুমি দেখো প্রমাণের মধ্যে তারা বলছে সি স্কোয়ার, প্রমাণে তারা তোমাকে কী বলছে, সি স্কোয়ার বলছে। তো এই জন্যই তুমি প্রথমেই হচ্ছে এটাকে পুরোটাকে স্কোয়ার বানাই দিবা, পুরোটাকে কী বানাই দিবা, স্কোয়ার বানাই দিবা। তো আমি স্কোয়ার বানাই দিলাম। এখানে কোন সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো ফার্স্ট টাইম হচ্ছে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে অ্যাপ্লাই করবো। তাহলে এ স্কোয়ার কজ স্কোয়ার থেটা মাইনাস 2ab কস থেটা সাইন থেটা প্লাস হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে সি স্কোয়ার। তো আমি এখানে কী করছি বলতো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপরে কি করা যায়, এরপরে তো তুমি একটু খেয়াল করে দেখো যে প্রমাণের মধ্যে তোমাকে কি বলছে, এ এর সাথে থাকবে সাইন থেটা, বি এর সাথে থাকবে কি বলতো কস থেটা। বাট আমার বর্তমান অবস্থাটা কি বলতো, এ এর সাথে আছে কস থেটা, বি এর সাথে আছে কি বলতো সাইন থেটা, মানে কি উল্টাটা হয়ে গেছে। তো এই জিনিসটাকে আমি এবার চেঞ্জ করতে পারি কিনা দেখো। তো এ স্কোয়ার লিখবো, কজ স্কোয়ার থেটা হচ্ছে একটা সূত্র, লেখা যাবে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। এখানে যা আছে তাই লিখবো, যা আছে তাই লিখলাম। আর এই জায়গাটাতে আছে কি বলতো সাইন স্কোয়ার থেটা, আমি কি লিখতে পারি বলতো 1 মাইনাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু কত, সি স্কোয়ার। কারণ আমরা তো জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা মানে কত হয়, 1 হয়। এরপর আমরা জাস্ট খালি গুণ করে দিই, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। তুমি দেখো এর সাথে কিন্তু সাইন থেটা অলরেডি চলে আসছে, মাইনাস টুয়াইস এ বি কস থেটা সাইন থেটা। এখানে তুমি সাইন থেটা দিয়ে দাও, কস থেটা সাইন থেটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে কত, সি স্কোয়ার। এখন কি করা যায়, এখন হচ্ছে দেখো এ স্কোয়ার আর এই বি স্কোয়ার এটা কি ফাঁকা পড়ে আসছে না। তো এদিকে তুমি ও পাশে পাঠায় দাও, ওই পাশে পাঠায় দাও। তাহলে এখানে তুমি রাখবো হচ্ছে মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা প্লাস 2ab কস থেটা সাইন থেটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাশে পাঠায় দাও, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। হ্যাঁ, তো আমি কি করছি দেখো, এই যে এ স্কোয়ার আর এই যে বি স্কোয়ার এটাকে উপাশে পাঠিয়ে দিচ্ছি। আর এখান থেকে কি করছি দেখো, এই যে এখানেও মাইনাস এখানেও মাইনাস ওখানেও মাইনাস, তাকে মাইনাস কমন নিচ্ছি। ঠিক আছে, এটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি। তো মাইনাস কমন নেওয়ার কারণে আমার এই লাইনটা আসছে। এখন এই মাইনাসটা আমাকে ডিস্টার্ব করতেছে, তাহলে আমি কি করবো, উভয় পক্ষে আবার মাইনাস দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে আমি মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, আর এখানে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কী হয়ে যাবে বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কি বলতো সি স্কোয়ার। দেখো লাইনটা ক্লিয়ার হতে পারছো কিনা, মাইনাস সহকারে আমার পুরোটা ছিল, আমি পুরোটাকে হচ্ছে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, দেন আমার ওরকম একটা লাইন আসছে যেটা আমার প্রমাণের কাছাকাছি হয়ে গেছে। এরপরে এরপরে এত কিছু আর বোঝার দরকার নেই, তোমাকে তারা কি বলছে, এ সাইন থেটা প্লাস বি কস থেটা। সো তুমি যেটাকে ভাঙাও যে এ সাইন থেটা হোল স্কোয়ার, তবে এখানে তুমি বি কস থেটা হোল স্কোয়ার, এখানে তুমি 2ab কস থেটা সাইন থেটা সিকোয়েন্স ইয়াতে লেখো, তুমি কি বলবো আর কি, জাস্ট এটার ফর্মেলে তুমি লিখো। হ্যাঁ, দেন তুমি এখান থেকে ডিরেক্টলি এটা লিখতে পারবা, এ সাইন থেটা প্লাস বি কস থেটা হোল স্কোয়ার। তুমি ডিরেক্টলি এটা লিখতে পারবা, এটা তুমি ডিরেক্টলি লিখতে হবে, এটা তোমার সূত্রে ফেলানো আছে, তোমাকে সূত্রটা বানায় দেখাইতে হবে না স্যারকে। তুমি বলবে হ্যাঁ এটা থেকে এটাই আসবে, কারণ যেটা আমাকে প্রমাণ করতে বলছে এটা। আর এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে কত, সি স্কোয়ার। সো এ স্কোয়ার পাশে গেলে কি হবে, এ সাইন থেটা প্লাস বি কস থেটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যেটা তোমাকে প্রুফ করতে বলছে। তো এখানে আমরা বেশ কয়েকবার সূত্রে ভাঙাইছি। ফার্স্টে হচ্ছে আমরা স্কোয়ার করছি, কারণ প্রমাণ আমাকে স্কোয়ার রাখতে বলছে। দেন আমি হচ্ছে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করছি। পরে আমাকে তারা বলছে এর সাথে সাইন রাখতে, তো এই জন্য আমি কজ স্কোয়ার থেটাকে ভেঙে আমি দেখছি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, সাইন স্কোয়ারকে ভেঙে কি লিখছি আমি 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। এরপর আমি এটাকে আবারও বিস্তৃতি করে দিচ্ছি। দেন হচ্ছে আমি এই এ স্কোয়ার বি স্কোয়ারকে আমি ওই পাশে নিয়ে গেছি। তো ওই পাশে নিয়ে যাওয়ার সময় পুরোটাকে আগে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, যেন আমার এই দুটা প্লাস আর এটা মাইনাস হয়ে যায়, আর এখানকার মাইনাস হয়ে আমার চলে যায়। তো এরপরে আমরা হচ্ছে আমাদের প্রশ্নের একটু হেল্প নিব। প্রশ্নে যদি আমাকে এ সাইন থেটা প্লাস বি কস থেটা বলছে, আমি সেটাই লিখবো, আমি একটা হোল স্কোয়ার দিব, কারণ এটা সূত্রে তৈরি করা আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম ফর্মেটে তৈরি করা আছে। সো এটা তৈরি করা দেখানো দরকার নেই, তুমি এটা লিখো, তবে স্কোয়ারটাকে বসে পাঠিয়ে দিলে প্লাস মাইনাস রুট ওভার হয়ে যাবে। ওকে,
তো এই অঙ্কটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, যে কোনো বোর্ডে চলে আসতে পারে যখন তখন। সো অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবা, কেননা যে কোনো মুহূর্তে তুমি ভুলে যাইতে পারো যে কোথায় কী হইলো, ক্যালকুলেশন করতে ভুলে গেছো, তখন কিন্তু নাম্বার তোমার জিরো পেয়ে যাবা, কারণ তুমি অঙ্কটা পারবা না। ওকে, এই অঙ্কটা কী করবা? এই অঙ্কটা আসলে করার মতো কিছু না, এটা আসলে তোমার ক্যালকুলেটর, পরে তুমি ক্যালকুলেটর ইউজ করবা, ক্যালকুলেটর ইউজ করবা। হ্যাঁ, প্রত্যেকের কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, সেখান থেকে তুমি মানটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, যেমন এটা কি লেখা যায়, সাইন পাই বাই সিক্স, সাইন পাই বাই সিক্স হোল স্কোয়ার প্লাস কস পাই বাই ফোর হোল স্কোয়ার। এটা ক্যালকুলেটর থেকে বের করতে হয়। টেন পাই বাই থ্রি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কট পাই বাই সিক্স হোল স্কোয়ার। হ্যাঁ, দেখো পাই বাই সিক্স মানে কিন্তু 30 ডিগ্রি। হ্যাঁ, এটা মনে রাখবা যে পাই বাই সিক্স মানে হচ্ছে 30 ডিগ্রি, পাই বাই ফোর মানে হচ্ছে 45 ডিগ্রি, পাই বাই থ্রি মানে হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর এর আগে তো দেখাইছি যে পাই বাই টু মানে 90 ডিগ্রি। তাই এগুলোকে কনভার্ট করা যায়, যেটা আমাদের 8.1-এ ছিল, যেটাকে স্কিপ করছি। তো সাইন 30 ডিগ্রি মান তোমরা প্রত্যেকে জানো, সাইন 30 ডিগ্রি মান কত হয় বলতে, হাফ হয়। কস 45 ডিগ্রি মান কত হয়, 1/√2 হয়, 1/√2। টেন কত ডিগ্রি, এটা 60 ডিগ্রি, টেন 60 মানে হচ্ছে √3, তাকে স্কোয়ার করো। কট এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি মান কত হবে, √3 হবে, স্কোয়ার। তাহলে হচ্ছে 1/4 প্লাস হচ্ছে 1/2 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 3। এখন তুমি এটা নিজ দায়িত্বে যোগ করে দাও, যা পাবো সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার, যা পাবো সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। দেখো জিনিসটা বুঝছো কিনা, এটা কিন্তু আসলে বোঝানোর মতো কিছু না, এটা তোমাকে ক্যালকুলেটর থেকে তোমাকে মানটা বের করে নিতে হবে, অথবা তুমি মুখে মুখে যদি হিসাব করতে পারো যে হ্যাঁ সাইন 30 ডিগ্রি মান কত, কস 45 ডিগ্রি মান কত, টেন 60 ডিগ্রি, টেন 30 ডিগ্রি, তখন তুমি ডিরেক্টলি অ্যান্সারগুলো বলে ফেলতে পারবা। এখন তুমি এটা ক্যালকুলেশন করে যাবো, সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। সেরকম টাইপের অঙ্ক পরীক্ষাতে আসবে না বললেই চলে, বা তোমার বইয়ের মধ্যে আছে এই জন্য দেখানো। ঠিক আছে, এরকম আরেকটা অঙ্ক আছে, তুমি এটা নিজ দায়িত্ব করবে, এটা ভয় পাওয়ার কিছু নাই, পরীক্ষার জীবনে আসবে না। ঠিক আছে, এই তো এই ছিল আমাদের মোটামুটি 8.2, 8.2। এবং এই অঙ্কের মাধ্যমে আমাদের 8.2 এই ফুল চ্যাপ্টারে বেসিক থেকে শুরু করে সকল অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, আর এই 8.2-এর যে বেসিকগুলো শিখছো সেটা আমাদের 8.3-তে কাজে লাগবে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা এরকম না যে 8.2-তে শিখছি এখনই ভুলে যাব, বলা যাবে না, এটা তোমাকে মনে রাখতে হবে, যেটা আমাদের 8.3-তে আমাদের কাজে দিবে। সো 8.3 ক্লাস আমাদের যেদিন হবে সেদিন আবারও আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। তো তখন কিন্তু আর এগুলো আমি এইভাবে বুঝাবো না ধরে ধরে, তখন আমি ডিরেক্টলি অঙ্কটা করবো যে ওখানে তোমাকে বোঝানো হয়েছে। সো এই ক্লাসটা অবশ্যই 8.3-এর সাথে কানেক্টেড, মানে পরবর্তী ক্লাসের সাথে কানেক্টেড থাকবে। সো যারা যেটাতে বুঝতে প্রবলেম হচ্ছে স্লাইড দেখবা অথবা ক্লাসটা আরেকবার দেখবা, তাহলে আমার কাছে মনে হয় তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ওকে। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, যেহেতু আমাদের ত্রিকোণমিতির উপর 3টা ক্লাস আছে, পরের ক্লাসটা একটু কী বল লেংদি হবে, একটু বড় হবে। আজকে ক্লাসটা যেহেতু 8.2 একটু ছোটো, পরেরটা একটু বড় হবে। ঠিক আছে, ওকে। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর পুরো ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আমি নিব তোমাদের সাথে, কোনো সমস্যা নাই, রেগুলার দেখা হবে এখন থেকে।